আমি কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে পৃথিবীতে জন্মায়নি, কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে আমি ইন্ডাস্ট্রিতেও আসিনি। 6 বছর বয়সে উনি ওনার মাকে হারান। ছেলেবেলার সঙ্গী কাদম্বরী দেবী যখন আসেন রবীন্দ্রনাথের ফ্যামিলিতে, তখন ওনার বয়স মাত্র 9, রবির বয়স তখন 7। সেই কাদম্বরী দেবীকে উনি প্ল্যানচেটে আহ্বান জানান। ওনার প্ল্যানচেটে এসেছে সুকুমার রায়, ওনার ছোট ছেলে এসেছে সমী। এই পদ্ধতিটার সাথে তিনি কিন্তু অপরিচিত ছিলেন না। মামুনিরা 10 বোন। মামুনি বলতে আপনাদের সবার প্রিয় সাবিত্রী চট্টোপাধ্যায়কে আমি ছোটবেলা থেকেই মামুনি বলি। ছোটবেলা থেকে যে মানুষটাকে দেখেছি, সাধারণ একজন মহিলা। হ্যাঁ, বাড়িতে রিহার্সাল হতো, চটির পাহাড় জমে যাবে, নাটকের মহড়া শুরু হবে, রিহার্সাল শুরু হবে। আকাশ প্রদীপ এমন একটা শর্ট ফিল্ম যেটা রিসেন্টলি আমি করলাম, যেখানে 3 জেনারেশন আমরা পাঠ করেছি, সাবিত্রী চট্টোপাধ্যায়, আমি এবং আমার ছেলে। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 22শে শ্রাবণ। আজকে আমাদের বৈঠকখানার আড্ডায় আমরা আমাদের আড্ডার সময় কোনো না কোনোভাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে মনে করার চেষ্টা করব। কীভাবে সেটা এখনই বলছি না, আলোচনা করার সময় আমাদের তার সম্বন্ধে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তো আজকে যিনি অতিথি, তিনি একজন অভিনেত্রী, এবং তিনি শুধু অভিনেত্রী না, তিনি অনেক ধরনের কন্টেন্ট তিনি বানাচ্ছেন নতুন, এবং আমি বলবো তিনি খুব বেশিভাবে সাহিত্যের রিসার্চও করছেন। সেটা কীভাবে বললে আপনি আসলে আপনি দেখতে পাবেন। তো এবং তিনি তার রক্ত বইছে আমাদের বাংলার চলচ্চিত্রের তথাকথিত না বলবো না, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টারের রক্ত সাবিত্রী দেবীর। তো তার সঙ্গে আমি আপনাদের আলাপ করিয়ে দেবো। আমাদের খুবই পরিচিত এবং খুবই পরিচিত একজন নাম, এবং তাকে আপনারা অনেক সিনেমাতে দেখেও থাকবেন এর আগে। তো চলুন বকবক না করে আমরা তার সঙ্গে আলাপ করি। আজকের আমাদের দিনের অতিথি পিঙ্কি ব্যানার্জি, নমস্কার। থ্যাংক ইউ সাবির, এইরকম সুন্দর একটা বৈঠকখানায় আমাকে ডাকার জন্য, আমি যেটা যোগ্য সেটা মনে করার জন্য। এবং আমার ভীষণ ভালো লাগে আড্ডা দিতে। এবং যদিও আমার বন্ধু বান্ধবের সংখ্যা চিরকালই, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবটা মিলিয়ে বলছি, বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু আমার খুবই কম ছিল, এখনও তাই। কিন্তু যখন আড্ডা দিতে বসি, তখন যে গুটি কয়েক মানুষের সাথে আড্ডা দিই, তাতে জানাও যায়, শেখাও যায়। এখানে না ভীষণ সুন্দর একটা আদান প্রদান হয়। তো তোমার এই বৈঠকখানার কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি অনেককে মন খুলে, প্রাণ খুলে আড্ডা দিতে দেখেছি। এবং সবথেকে যেটা ভালো, এটা আপনাদের বলি, এই যে আমাদের কথোপকথনটা হবে, এটা কিন্তু কোনোভাবে স্ক্রিপ্টেড নয়। ঠিক বলো? ঠিক। মানে যা মনে আসছে, যা প্রাণে আসছে, যা ও আমাকে জিজ্ঞাসা করবে, যা আমার ইচ্ছে করবে শেয়ার করতে, সেটা না আমরা খুব সততার সাথে, খুব অনেস্টলি, মন খুলে আমরা কথা বলি। এবং যে কারণে আমার মনে হয় তোমার যারা দর্শক, বৈঠকখানার যারা দর্শক, তারা হয়তো এইরকম একটা প্রাঞ্জল মন খোলা আড্ডা, এবং যার মধ্যে কোনো ভেজাল নেই। আজকাল সব জিনিসে খুব ভেজাল, জানো তো, কি খাবার, কি জল, কি সবজি, কি মাছ, সবের মধ্যে এত ভেজাল রয়েছে। সেই ভেজালের দুনিয়ায় এরকম একটা নির্ভেজাল আড্ডা সবাই আশা করি পছন্দ করে। আমিও আশা করি দর্শকদের ভালো লেগেছে। আমাদের পর্বটা শুরুই হলো একটা, মানে আমাদের প্রশংসা দিয়ে। আমাদের প্রশংসা পেতে খুব অভ্যস্ত নয়, ভালো লাগলো। আমাদের টিমকে ধন্যবাদ যারা এখানে কাজ করে আমাদের এই শোটা নিয়ে যাওয়ার জন্য। আমি একলা শুধু নয়। আচ্ছা, তোমার প্রশংসা যেহেতু, মানে জেনারেলি তুমি প্রশংসা পেতে খুব একটা অভ্যস্ত না, আমার কাছে অ্যান্টাসিড রয়েছে। তো কোনো রকম বদহজম হলে আমাকে বলো। নিশ্চয়ই লাগবে, এরপরে নিশ্চয়ই লাগবে। তো পিঙ্কি দি, আমি দিদি বলছি, আমাদের দিদি বলে অভ্যস্ত। তো তুমি যখন আমাদের অভিনয় জগতে আসছো, ঠিক আছে, তো তার আগে
তোমার রক্তে বয়েছে সাবিত্রী দেবীর রক্ত, যাকে তুমি দেখছো, সারাক্ষণ দেখছো, যাকে আমরা দেখি। আমার ভাগ্য ভালো হয়েছে আমি তাকে ডিএড করার বা এসডি করার বা কিছু জায়গায় করার কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। তো তাকে দেখে তুমি বড় হয়েছো, তো তার প্রভাব ছোটোবেলায় কীরকম ছিল? দেখো সাবির এবং আপনাদের সবাইকে জানাই, জন্মটা না কারুর হাতে নেই। তো আমি তো জন্মেই যখন মানে ওই অবস্থায়, যখন মানুষ শুরুতে তো কাঁদে, আমিও তাই, তখনও তো বুঝতে পারিনি, তখনও তো এটাই বুঝতে পারিনি যে কোথায় এসেছি, এই এত বড় পৃথিবীর কোথায় এসেছি সেটাই বুঝতে পারিনি। কিন্তু তারপর তো যখন আস্তে আস্তে জ্ঞান হয়, আমি দেখি যে আমার ছোটোবেলাটা ভীষণভাবে একটা যৌথ পরিবারের মধ্যে। তার কারণ মামুনিরা 10 বোন। মামুনি বলতে আপনাদের সবার প্রিয় সাবিত্রী চট্টোপাধ্যায়কে আমি ছোটোবেলা থেকেই মামুনি বলি, এবং এই মামুনি ডাকটা কিন্তু ভীষণ একটা সর্বজনীন ডাক। তার কারণ বাঙাল ভাষায় মাউনি মানে হচ্ছে খুব প্রিয় একজন মানুষ। মাউনি আচ্ছা, কিন্তু তখন ওই ও এর উচ্চারণটা সামহাও ছোটরা করতে পারতো না। সুতরাং আমার যে বড় দাদা, যে আমার থেকে 8 বছরের বড়, কৌশিক, তো ও মাউনি উচ্চারণ করতে পারো না বলতে মামুনি হয়েছে। এবার তারপর থেকে চালু হয়ে যায় সবাই ছোটরা, আমি, আমার আরও যারা পিস্তুত ভাই বোনেরা যারা ছিলেন, গরমের ছুটিতে যারা আসতো, তা সবাই আমরা মামুনি বলেই ডাকতে শুরু করি। আচ্ছা, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে যৌথ ফ্যামিলি বলছি, বাবা মা দাদা ছাড়া আমার ঠাকুমা, মানে মামুনিরা 10 বোন, বুঝতে পারছো? এবার 10 বোন, তাদের তো 9 জায়গায় বিয়ে হয়েছে। এবার তাদের আবার ছেলে মেয়ে হয়েছে, তো তাদের ছেলেমেয়ের আবার ছেলে মেয়ে হয়েছে। তো সুতরাং আমরা কিন্তু ভীষণভাবে একটা কানেক্টেড ফ্যামিলি। মানে আমার ছোটোবেলাটা, মানে এই যে ঢালাও বিছানা, এই শব্দগুলো কিন্তু আমার ছেলের কাছে খুব অপরিচিত শব্দ। হ্যাঁ, মানে ঢালাও বিছানা মানে হচ্ছে কি, সব ভাই বোনেরা ছাদে। তখনও আমাদের একটা বিশাল বড় ব্লেসিং ছিল, সেটা হচ্ছে লোডশেডিং। হ্যাঁ, এটা কেন ব্লেসিং তখন সেই সময়টা, কারণ লোডশেডিং মানে হ্যারিকেন জ্বালানো, লোডশেডিং মানে হ্যারিকেন জ্বালানো, এবং হ্যারিকেনের আলোয় আমি পড়তে বসেছি, সেটা 2-1 বার চোখ ফোক রগড়ালেই ঠাকুমা চিৎকার করে বলছে, মেয়েরে, আমার মার নাম কৃষ্ণা, এই অন্ধকারে ওরে পড়াতে বসায় না, চোখ দুটো যদি যায় তখন কি হবে, পড়াশোনা তো তখন মাথায় উঠবো। হ্যাঁ, তো এইবার ঠাকুমা যেখানে এত বড় একটা মানে কথা বলে দিয়েছে, তো সেখানে তো পড়াশোনা করার কোনো প্রশ্নই ওঠে না। এবার মোবাইল তো ছিল না। আমাদের এই লোডশেডিংয়ের সময় একটা অদ্ভুত সুন্দর বিষয় হতো, সেটা হচ্ছে ছাদ টু ছাদ কমিউনিকেশন। মানে আমরা সবাই ছাদে, এবার পাশের বাড়ির পুটকুদারাও ছাদে, তারপরে অমুক বাড়ির আমার উল্টো দিকের বাড়িতে আমার ছেলেবেলার বান্ধবী থাকতো রেশমি, সেও ছাদে। এবার ছাদ টু ছাদ কমিউনিকেশন হচ্ছে। কিন্তু এইবার আমি একটা কথা বলি, ছাদ টু ছাদ যখন তোমাকে কমিউনিকেট করতে হচ্ছে, তখন কিন্তু তোমার বলার থ্রোটা অটোমেটিক্যালি প্র্যাকটিস হচ্ছে, যেটা আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছে থিয়েটারের সময়। কারণ অতটা চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, হ্যাঁ রে কালকে কি পরীক্ষা, না পরীক্ষা নয়, মানে এই যে বিষয়টা, এবং এটা ছাদ টু ছাদ কমিউনিকেট হচ্ছে, এবং এটা না একটা আলাদা আমেজ। এবং যখন কারেন্টটা আসতো, সেই চিৎকারটাও না আমার কানে কোথাও লেগে রয়েছে। মানে কারেন্টটা যখন এলো, গোটা পাড়ার একটা এই যে একটা ধ্বনি উঠতো, এই যে একটা হই উঠতো, এইটা ওয়াজ মানে ভীষণ মিস করি, এটা ভীষণ মিস করি। আর যখন লোডশেডিং হতো, সেদিন যদি পূর্ণিমা থাকতো, তাহলে তো আর কথাই নেই।
তো এইরকমই একটা যৌথ পরিবারে বেড়ে ওঠা একটা মেয়ে, এবং যেহেতু একটা যৌথ পরিবারে বেড়ে উঠেছি সেহেতু না অ্যাডাপ্ট করতে আমার কখনো কোথাও অসুবিধা হয়নি। মানে দেখুন, পরবর্তীকালে যখন বড় হয়েছি বা ধরুন যখন হস্টেলে পড়তে গেছি, 11-12 পর আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে বাইরে যাই পড়াশোনা করতে হায়দ্রাবাদে। তো সেখানে একটা ডরমেটরির মতো জায়গায় অনেকে আমরা একসাথে থেকেছি, এবং ওখানে কিন্তু মানে গোটা ইন্ডিয়া, গোটা ভারতবর্ষ, মানে দিল্লি থেকে এসেছে, রাজস্থান থেকে এসেছে, বাংলা থেকে গেছে। একটা ডিমের ঝোল দুপুরবেলা সানডেতে আমরা তৈরি করছি, সেই ডিমের ঝোলের মধ্যে তুমি বললে বিশ্বাস করবে না সাবির, কারি পাতাও আছে, ধনে পাতাও আছে, পেঁয়াজও আছে, রসুনও আছে। হ্যাঁ, সবাই মিলে, কিন্তু ওই ডিমের ঝোলের যে কী স্বাদ, ওই সবাই মিলে একসাথে খাওয়ার যে কী আনন্দ, এইটা না আমাকে আমার পরিবার ছোটোবেলা থেকে শেখাতে খুব সাহায্য করেছে। ইভেন শুটিংয়েও দেখো, আজকে যখন আমরা শুটিং করতে যাই তখন তো একটা গোটা ইউনিটের সাথে যাই। স্পেশালি আমি মেগা সিরিয়াল করি, এবং বিশ্বাস করুন, যে পরিবারটাকে আপনারা স্ক্রিনে দেখেন, অন স্ক্রিন দেখেন, সেটা কিন্তু গ্রিন রুমেও একটা পরিবার। আমরা কিন্তু ওই চাল, মুড়ি, কলা বেঁধেই আমরা যাই। মানে একদিকে যেমন আমাদের ব্যাগের মধ্যে ফার্স্ট এডের বিষয় বক্স থাকে, তেমন প্রত্যেকের কাছে কিন্তু কিছু না কিছু শুকনো খাবার সব কিছু থাকে, মেকআপের কিট থাকে, সব থাকে। কিন্তু ওই যে খাবারের আদান প্রদান, একটা গ্রিন রুম কিন্তু একটা পরিবার। এবং সেই গ্রিন রুমটা যদি সত্যিই গ্রিন রুম না হয়, তাহলে কিন্তু তার রিফ্লেকশনটা স্ক্রিনে কখনোই পাওয়া যায় না। গ্রিন রুম কেমিস্ট্রি ইজ দ্য ম্যাজিক। হ্যাঁ, এইবার তুমি যেটা বলছিলে যে সাবিত্রী দেবীর অনুপ্রেরণা। হ্যাঁ, সাবিত্রী দেবীর অনুপ্রেরণা। আমি ছোটবেলা থেকে যে মানুষটাকে দেখেছি, ভীষণ সাধারণ একজন মহিলা, এবং সাধারণের মধ্যেই তো আসলে কোথাও অসাধারণত্বটা লুকিয়ে থাকে। সিম্পলিসিটি ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। এবং তাকে না আমি কখনো কোনো অবস্থাতে, মানে ওনার ওই স্টারডামটা উনি কখনো বাড়িতে নিয়ে আসেননি। এবং এটা আমাদের মানে বেড়ে ওঠার ধারাই নয় যে ফ্লন্ট করা বা শো অফ করা। এগুলোকে আমরা ছোটোবেলায় মানে ধরো ইচ্ছে করছে একটা খুব দামি পেন্সিল বক্স স্কুলে নিয়ে যাব, সেটা কিন্তু বাড়ি থেকে অ্যালাউ করা হতো না। আমার এটা আছে, আমার ওটা আছে, এইটা বলাটা, এটা ওয়াজ নট আওয়ার প্র্যাকটিস ইন মাই চাইল্ডহুড। তো ছোটোবেলা থেকেই না খুব মানে লোকে বলবে, তোমার উচিত তোমার যেটুকু গুণ আছে সেটাকে তুমি আইডেন্টিফাই করো, সেটার সাথে খুব নর্মাল সাধারণ জনজীবনে মাটিতে পা রেখে চলো। এটা ওয়াজ আ ট্যাগলাইন রাইট ফ্রম মাই চাইল্ডহুড। মানে আমরা এখনো পর্যন্ত, সত্যি কথা বলতে কি, মাটিতে বসে খেতে এখনো পর্যন্ত 2024 আমাদের কোনো রকম সমস্যা হয় না। তো বেশি কমফোর্টেবল। যাই হোক, সরি। অ্যাবসলিউটলি। এবং এটা একটা ভীষণ ভালো যোগা। মাটিতে বসে খেলে সব থেকে তাড়াতাড়ি খাবার হজম হয়। এবং আমাদের বাড়িতে ভীষণ সুন্দর একটা দক্ষিণ খোলা বারান্দা আছে, যেখানে কিন্তু এই ভীষণ গরমের মধ্যেও আমি এবং আমার ছেলে মাদুর পেতে কিন্তু রাত্রিবেলা ঘুমিয়েছি। এবং কী যে ভালো লাগে, ঠিক মনে হয় যেন দক্ষিণের হাওয়াটা যখন আসে না, মানে ন্যাচারাল হাওয়ার থেকে এটার কোনো রকম কোনো বিকল্প হয় না। এবং আমাদের ঘুম পাড়ায় কে জানো? আমাদের ঘুম পাড়ায় হচ্ছে হয় গপ্পমিরের ঠেক, নয় সানডে সাসপেন্স। তো এই গল্প শুনে, এই যে দেখো, এই আমাদের ছোটোবেলায় রেডিও শোনার মজা ছিল, শনিবারের বারবেলা, এটা সত্যি, এইটা আমার কানে এখনো লেগে আছে। হাতুড়ি মার্কা ফিনাইলেক্সের শনিবারের বারবেলা, নানান রকম ভৌতিক গল্প। হ্যাঁ, তো
এই জিনিসগুলো, মাথার ঘন চুল যখন মরুভূমি হয়ে যায়, নিয়ে আসে মরুতান, মানে এই যে কেও কার্পিনের এই যে গানটা, এটা 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 হচ্ছে আমাদের ছোটবেলা ছিল। এবং রেডিওতে গান শোনা, রেডিওতে নাটক শোনা, রেডিওতে গল্প শোনা, এবং ওই গল্প শুনতে শুনতে নিজের চোখের সামনে একটা জগৎ তৈরি হওয়া। শুনলে দেখবে ভীষণ সুন্দর একটা কল্পনার জগৎ তৈরি করা যায়, মনে মনে ওই চরিত্রগুলোকে আঁকা যায়, এবং এখান থেকেই কিন্তু কল্পনা শক্তির বিকাশ ঘটে। আমরা ছোটবেলায় রীতিমতো গল্পের বই পড়তাম, এবং এবং আমাদের জন্মদিনে, মানে বাচ্চাদের জন্মদিনে, মানে ইদার তুমি পেন গিফট পাবে, সবথেকে প্রিয় গিফট ছিল বই, এবং বই গিফট পাবে, এবং যেটা খামে করে আসছে সেটা বাবা মার হাতে যাবে। বুঝতে পেরেছো? মানে অনেক আত্মীয় স্বজন যারা বই পেন কিছু গিফট করেনি, তারা যে খামটা দিল সেটা বাবা মার হাতে দিল, যার মধ্যে ডেফিনেটলি বোঝাই যায় সেটা টাকা রয়েছে। এবং সেই টাকাটা যে আবার বাচ্চাদের এখন যেমন পিগি ব্যাংক রয়েছে, সেই পিগি ব্যাংক অতটা আমাদের, মানে একদম ক্লাস যখন 2-3-তে পড়ছি তখন কিন্তু ওই চলটা আমাদের ছিল না। তো আমাদের প্রাপ্য ছিল হচ্ছে ওই সুন্দর ওই কাগজগুলো এখন আর দেখতে পাই না, মানে এখন অবশ্য অনেক বেশি চাকচিক্যময় গিফট র্যাপিং পেপারের আদান প্রদান হয়েছে। তবে একটা জিনিস হয়েছে আমার যেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে নিউজ পেপার রিইউজ করার জন্য সেটাকে লোকে এখন গিফট র্যাপিং পেপার হিসেবে ব্যবহার করছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। তো ওই কাগজে মোড়া বইগুলো আসতো, এবং এক একটা জন্মদিনে পার করেছি এবং দেখেছি যে টিনটিনের পুরো একটা কালেকশন হয়ে গেছে, বা ফেলুদার পুরো একটা কালেকশন হয়ে গেছে। তো বই পাওয়া, বই পড়া, বই মেলাতে যাওয়া, এটা ছিল আমাদের ছোটবেলা। আমরা থিয়েটার দেখতে যেতাম, বাড়িতে রিহার্সাল হতো, মানে সন্ধে 6টা সূর্য ডোবা মানে বিকেল হওয়া, সন্ধেটা নামছে মানে কোল্যাপসেবল গেটের কাছে বিশাল একটা মানে জুতোর পাহাড় জমে যাবে। আমি ইমাজিন করতে পারছি। জুতোর পাহাড় জমে যাবে, জুতো বলবো না, চটির পাহাড় জমে যাবে, কালো কালো রঙের চটিগুলো সেগুলো জমে যাবে, এবং খুব কিন্তু ওই বাটা ওই ধরনেরই, বুঝতে পেরেছো? তখন ওই নাইকি ফাইকি ওই জিনিস ছিল না, ছিল হয়তো চল ছিল না, ইউজ ছিল না, যাই হোক। তো এবার ওই রকম একটা স্তূপাকৃত জুতোর পাহাড় জমে যাবে, এবং ভেতরে ঘরে মানে ড্রয়িং রুমটাতে সেখানে চাটাই পাতা হবে, মাদুর পাতা হবে, এবং আমাদের ড্রয়িং রুমটা বেশ অনেকটা বড়, তো ওইটাই ছিল আমাদের রিহার্সাল রুম। তো এবং মহড়া শুরু হবে, নাটকের মহড়া শুরু হবে, রিহার্সাল শুরু হবে। রিহার্সালের মাঝখানে যে ব্রেক টাইমটা সেটাও বড় ভালো, সেটার মধ্যে হচ্ছে এই রকম বড় একটা গামলায়, বেশ বড় একটা রেকাবি ইয়েতে মুড়ি, জ্যাবে করে তেল মাখা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এবং রাধেশ্যামের দোকান থেকে আসবে হচ্ছে আইদার বেগুনি কিংবা ফুলুরি কিংবা পেঁয়াজি। আন্টি তো তেলে ভাজা খেতে ভালোবাসেন, আমি যত জানি। মানে একটা হলেও খায়, মানে ওই মানে ভালোবাসে। এবং তখন না, মানে আমি জানি তখন না, মানে আমি জানি না, মানে এটা কি ছোটবেলাকার স্বাদ নাকি ছোটবেলায় তেলে ভাজার স্বাদ, এটা না আমারও প্রশ্ন। তখন তেলে ভালো ছিল, এখন ভালো হয় না কেন? টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনতে হয়, এখন টেস্ট আগের মতো নয়। এখন খেতে কি ভালো লাগতো এখন, মানে আবার এটাও নিজেকে প্রশ্ন করে দেখেছি যে এখন নিজের টাকায় কিনতে হয় বলে কি টেস্টটা একটু কম লাগে? অন্যরা খাওয়ালে টেস্ট কম লাগে, অন্যরা খাওয়ালে টেস্ট কম লাগে, টেস্ট আগের মতো হয় না। সত্যি তাই। কিন্তু আসলে কি জানো, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় না আমরা খুব কম জিনিস পেতাম, এবং অত ঘন ঘন পেতাম না। তো যখন ঘন ঘন মানুষ কোনো জিনিস পায় বা হাতের কাছে অপশন রয়েছে, তখন না কমপ্লেনটা অনেক মানে বেশি হয়। তুমি দেখবে যে ছোটবেলায়, এখন আমার খুব প্রিয়, আমি নাড়ু খেতে খুব ভালোবাসি, নারকেল প্রচন্ড প্রিয় আমার।
তো আমি ম্যাক্সিমাম লোকজনকে দেখেছি তারা এখন নাড়ু খুব একটা পছন্দ করে না। হুম হুম এখন তো রসগোল্লা অনেকে পছন্দ করে না প্রচণ্ড পরিমাণে। তো কারণ কি তাদের কাছে অপশন খুব বেশি, হ্যাঁ। যে কোনো জিনিস খেয়েই তাদের প্রথম মনে হয় যে আমি এটার সম্বন্ধে কি সেটা বলতে হবে, ভালো খারাপ। না ওটার থেকে এটা খারাপ, হ্যাঁ ওইটার এটাই বলছি, থেকে ওটা একটা তুলনা আনতে হবে। আরে এক্স্যাক্টলি যদি খাচ্ছি আমি আগে তো স্বাদটাকে উপভোগ করি, তারপর তো মানে আমার দরকার কি এটা কম্পেয়ার করার, থাক না ভালোই হোক না। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমাদের না খুব জাজমেন্টাল হওয়ার বা খুব কম্পেয়ার করার জায়গাতে আমরা খুব একটা ছিলাম না, না বিকজ অপশনস ওয়্যার ভেরি লিটল, এবং যেটুকু অপশন আছে সেটাও কিন্তু মানে খুব যে ঘন ঘন জিনিসটা দেওয়া হতো সেটাও কিন্তু নয়। মানে আমাদের ম্যাক্সিমাম সময় ফাস্টফুড হচ্ছে ফুচকা, ঝালমুড়ি, তারপরে আরেকটু যখন বড় হয়েছি তখন ধরো ক্লাস 4-5 তখন বাড়িতে ওই ইডলি বড়া সাউথ ইন্ডিয়ান, আমার তো 4-5 সাউথ ইন্ডিয়ান থেকে ছিল মোগলাই পরোটা, তো মোগলাই পরোটা। আলাদা একটা ক্রেজ ছিল মোগলাই পরোটার। কিন্তু মোগলাই পরোটা মানে যেদিন খাচ্ছি মানে সেটা মানে মুগলে আজমের মতো একটা মানে একটা সাংঘাতিক ব্যাপার। মানে একটা কোন আইসক্রিম সেটা খাবার জন্য কিন্তু আমাদের ভিক্টোরিয়ায় যেতে হতো, বা ওই বাড়ির পাশে অনেক সময় যে ঠেলা নিয়ে যে আইসক্রিম এরা থাকে মানে বা ঘুরতো। ইটস নট দ্যাট যে সন্ধেবেলা মার সাথে বেরিয়েছি বলে বাজার থেকে আসছি বলে ফেরার পথে মা একটা আইসক্রিম কিনে দেবে। ইট ওয়াজ নট দ্যাট ইজি। এবং আমি জানি যে চাইলেও পাবো না, তো সুতরাং প্রথমে একবার দুবার হয়তো বায়না করেছি, কারণ তারপরে যখন বুঝে গেছি যে বাইরে বেরোনো মানেই আইসক্রিম খাওয়া নয়, তুমি সন্ধেবেলা হাঁটতে বেরোছো দোকানে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, বড়জোর খুব হলে ওই বোয়ামে রাখা ওই এক ধরনের জেলি লজেন্স হতো যেটার মধ্যে ওই গায়ে চিনি লাগানো থাকতো, তো ওই চিনি লজেন্স হয়তো দুটো কিনে দিয়েছে। হ্যাঁ, তারপর হজমি, কালো হজমি, ওইটা না মানে এখনো রেজিস্ট করতে পারি না। এবং বোয়েমের ওই যে গুঁড়ো কালো হজমি গায়ে গুঁড়ো 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 একটা জিনিস দিয়ে থাকে, এবং ঝাল লজেন্স, কালো লজেন্স এখনো আমি কিনি মাঝে মাঝে, ভালো লাগে বেশ। হ্যাঁ মানে ওটা হচ্ছে আমাদের ছোটবেলা, ছোটবেলায় ফিরে যাই, ভালো লাগে একদম। তারপরে আমরা আরেকটু যখন এসেছি তখন বেরোলো হচ্ছে ওই পেপসি, মানে যেটা পপসিকল এখন লোকে বলে। কি বলে? পপসিকল বলে। কারা বলে? আমার ছেলেরাই বলে, মানে হ্যাঁ ইটস পপসিকল মাম্মাম। আচ্ছা হ্যাঁ, তো ওই বিষয়টা কিছুই না, মানে বরফ আইসক্রিম, মানে যেটাকে আমরা কাঠি আইসক্রিম বলতাম, সেই শেপটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। ডেফিনেটলি প্যাকেজিং কিন্তু দুর্দান্ত হয়েছে, মানে একটা পপসিকলের যে প্যাকেজিংটা সেটা কিন্তু দেখেই তোমার না মানে মানে জিভে জল চলে আসবে। সো সময়ের বিবর্তনে কী হয়েছে, প্যাকেজিংটা ভীষণ ভালো হয়েছে, নাম, প্রেজেন্টেশন, দ্য ওয়ে দে আর প্রেজেন্টিং দ্য ফুড, ডেফিনেটলি গ্লোবালাইজেশন হয়েছে, এইটাকে আমরা কখনো কোনোভাবে অস্বীকার করতে পারবো না। আমরা ছোটোবেলায় আমার ছোটোবেলায় আমরা বাড়িতে বসে মেক্সিকান ফুড, কন্টিনেন্টাল ফুড, এত কিছু অপশনও ছিল না, এবং আমরা অর্ডারও করতে পারতাম না যে বাড়িতে এসে রেস্টুরেন্টের খাবার পৌঁছে দেবে একটা অ্যাপের মাধ্যমে, অ্যাপে বুক করব, গাড়ি চলে আসবে। সো এই সমস্ত জিনিসগুলো আমাদের ছিল না। তো দেখো, কিছু ছিল না, যেটা ছিল না সেটা নিয়ে আমার জীবনে কখনো কোনো রিগ্রেট হয়নি। যেটা আছে সেটাকে উপভোগ করি, যেটা নেই সেটা নেই। এবং ওয়ান থিং আই হ্যাভ লার্ন ফ্রম মাই ফ্যামিলি ইজ নেভার রিগ্রেট ফর এনিথিং ইন লাইফ। সময় কিছু জিনিস তোমায় দেবে, সময় কিছু জিনিস তোমার থেকে নিয়ে নেবে। এবার ইউ ডিসাইড যে তুমি কতটা মূল্য দিতে রাজি আছো। প্রযুক্তির সাথে সাথে জীবন পাল্টাবে, তো আমি কখনো ওই কম্প্যারিজনটা করি না যে এই বাবা বা আমার ছেলে 10 বছর বয়স, আমি কখনো বলি না এই বাবা জানিস তো আমাদের সময়টা না খুব ভালো ছিল। না, সময়ের মধ্যে ভালো খারাপ থাকবেই,
প্রতিটা সময়ের একটা এক্স্যাক্টলি একটা different আলাদা dimension। চার্ম আছে। হ্যাঁ। অ্যান্ড ইফ আই এম নট বিন এবল টু ইভলভ মাই সেলফ উইথ দ্য টাইম, তাহলে তো একটা বিশাল বড় জেনারেশন গ্যাপ তৈরি হবে, এবং সেই গ্যাপটা আমি অন্তত কখনো চাই না। সো আমি চেষ্টা করি, আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন যা যা জিনিস আসছে সেটা শেখার, সেটা প্রযুক্তি হোক বা সেটা যে কোনো জিনিস হোক। সো নতুন নতুন জিনিস জানতে পারলে না, মানে আমার বাবা একটা কথা বলতেন যে যে জল থেমে গেছে শ্যাওলা সেখানে হয়, কিন্তু যে জলের মধ্যে একটা গতি আছে, যে বহমান, তার মধ্যে সবসময় একটা জীবন থাকে। দারুণ সুন্দর কথা। হ্যাঁ, সো অলওয়েজ কিপ গোয়িং, ইটস নট দ্য পেস। তো আপনি কত দ্রুত বেগে যাচ্ছেন সেটা বিষয় নয়। দেখবেন যেন, দেখুন সবারই একটা ফুল স্টপ আসবে, কিন্তু ওই নির্ধারিত ফুল স্টপের আগে নিজে থেকে কোনো ফুল স্টপ বা দাঁড়ি বসাবেন না। এইটা আমার ফিলোসফি, এবং আমার ফিলোসফিটা আমি সবসময় আনবক্স করি, এতদিনে দর্শকরাও জেনে গেছে। এবং আমার ভীষণ ভালো লাগে সাবির এই কথাটা শেয়ার করতে, যে আমি তো আমার আনবাক্সটা শুরু করেছিলাম ভীষণ একটা অসম্ভব ধরনের সময়, খারাপ ভালো আমি বলবো না, ইট ওয়াজ কোভিড। আমি আটকে দিচ্ছি একবার। হ্যাঁ, যদি দর্শকরা বুঝতে না পারেন, তো পিঙ্কিদি একটা নিজের অভিনয় ছাড়া, আমি অভিনয় প্রশ্নে আসবো, তো সেটা যেটা কথা উঠে গেল সেটা নিয়ে বলি যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আনবাক্স, যেখানে উনি বিভিন্ন ধরনের কন্টেন্ট উনি পোস্ট করেন, বেশ রিসার্চ নিয়ে এবং অনেক কিছু ধরনের, সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো যারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আনবাক্স এই চ্যানেলটা ইউটিউবে সার্চ করুন, সাবস্ক্রাইব করুন এবং কাজগুলো দেখুন। উনি খুব ভালো চেষ্টা করছেন, খুবই ভালো। ঠিক আছে, সেটা আসছি, কথার মাধ্যমে আসবে, আপনি বলুন। হ্যাঁ, তো আমি না কোভিডের টাইমটা এখনো পর্যন্ত ডিফাইন করে উঠতে পারি না, কারণ আমি কোভিড এসে বুঝিয়ে দিয়ে গেছে যে সব ভালোর মধ্যে একটা খারাপ আছে, সব খারাপের মধ্যে একটা ভালো আছে। চ্যালেঞ্জটা হচ্ছে ভালো সময় সবাই ভালো থাকতে পারে, খারাপ সময় ভালো থেকে দেখাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা সারভাইভার। আর এটা কারোর সাথে কোনো কম্প্যারিজনের বিষয় নয়, প্রশ্নটা হচ্ছে নিজেকে ভালো রাখার। তো এই কোভিডের টাইমটাতে যখন আমরা সবাই গৃহবন্দী, আমি তখন বসে বসে ভাবছিলাম যে সবার মনের মধ্যে এমন একটা ডিপ্রেশন কাজ করছে, আমি কি করতে পারি, মানে আমার ক্ষমতা, আমি একটা সাধারণ মানুষ, আমার ক্ষমতা খুব সীমিত। তো আমি, যে দর্শকরা আমার কাজ এতদিন পর্যন্ত দেখেছেন, ফেসবুকে যখন আমি লেখালেখি করি সেটা প্রশংসা করেছেন, তো আমার দ্বারা কি করা সম্ভব। তখন আমি ভাবলাম যে আমি একটা পেজ তৈরি করি। এই সময়টা না মানুষের মধ্যে একটা সাংঘাতিক ডিপ্রেশন লেভেল তৈরি হচ্ছে, কারণ কথা বলার লোক নেই, কথা শোনার লোক নেই। আমার ভেতরে ভেতরে এমন একটা, প্রত্যেকের ভেতরে ভেতরে এমন একটা শঙ্কা, এমন একটা দুশ্চিন্তা, এমন একটা মানে যে সময়টা পরিবর্তন হচ্ছে, একটা অ্যাডাপশনের, মানে সময়ের সাথে ওইটুকু সময়ের মধ্যে বিনা নোটিসে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সবটা ভেবে দেখো, এটা একটা অদ্ভুত সময় ছিল। তখন আমি স্ট্রেট ভাবলাম যে আমি এরকম ফেসবুকে আমি একটা পেজ খুলব, যার নাম হবে আনবাক্স। যার যেটা মনে হচ্ছে তারা কথা বলুক, কারুর মন খারাপ সেটাই আমাকে বলুন। দেখবেন আপনার মন খারাপ, এটা যখন আপনি মুখ দিয়ে বলবেন তখন আপনার ভেতর থেকে তো ওই খারাপ জিনিসটা বেরোতে শুরু করেছে, সুতরাং আস্তে আস্তে না আপনার মনটা ভালো হয়ে যাবে বা কোথাও একটা শুরু হবে। সো আমি, আমার একটা ট্যাগলাইন ছিল যে মেঘেরা যখন আনবক্স করে তখন হয় বৃষ্টি, মন যখন আনবক্স করে তখন হয় সৃষ্টি।
সুন্দর লাইন, বেশ ভালো লাগলো। হ্যাঁ, তো তো আনবক্স করুন। আচ্ছা, আনবক্স থেকে মনে পড়লো, এই টপিকটা একটু পরে আসতে চাইছিলাম, আচ্ছা। টপিকটা উঠেই গেল, তুমি বলি। আজকে আমাদের 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের, আমরা দর্শকদের বলেছিলাম যে আমরা রবীন্দ্র স্মৃতিচারণ করবো আজকে। সে কেন বলেছিলাম, তার কারণ পিঙ্কি দি রবীন্দ্রনাথকে নিয়ে খুব সুন্দর একটা কাজ, একটা একটু আলাদা ধরনের কাজ করছেন আনবাক্সতে। এটা যদি তুমি বলো দর্শকদেরকে, কেন করছো, কীভাবে করছো, আর আইডিয়াটা কী করে আসলো? হ্যাঁ, দেখুন, আমার আগে মানে আমি এটা খুব মানে আমি সত্যি এটা বিনয় করছি না, এটা আমার সততা। আমার আগে বহু মানে শিল্পীরা, অনেক গুণী মানুষজনেরা, রবীন্দ্রনাথ চর্চায় যারা সারা জীবন ব্যতীত করেছেন, আমি আমার তরফ থেকে, আমার আনবাক্স টিমের তরফ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস করেছি মানুষটার একটা অন্য আঙ্গিককে ধরার। রবীন্দ্রনাথের গান, কবিতা, প্রবন্ধ, নাটক, নাটিকা, রবীন্দ্রনাথকে নিয়ে মানে ওনাকে আমার মাঝে মাঝে মনে হয় হি ইজ অ্যান ইউনিভার্স। মানে এত দিকে, এত জীবনের অভিজ্ঞতা। আমার একটা জিনিস, আমি এবং আমার রিসার্চ টিম আমরা জানতাম যে 70 বছর বয়সে উনি পরলোক চর্চা শুরু করেন, এবং হ্যাঁ, এই বিষয়টা নিয়ে মানে আমাদের কোথাও একটা শুরু, প্রত্যেকের জীবনেরই একটা শুরু আছে, কোথাও একটা শেষ আছে, কিন্তু এই শেষটা দাঁড়িটাই কি শেষ, নাকি দাঁড়িটার পরে আবার একটা নতুন সেন্টেন্স কোথাও শুরু হয়? এইটা তো এখনো পর্যন্ত বিশ্বের অনেক মানুষের প্রশ্ন, এবং সায়েন্টিস্টরাও এটা নিয়ে, যারা প্যারাসায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারাও এটার একটা খোঁজ করার চেষ্টা করছেন। কারণ আপনি যদি বিজ্ঞানের কথা বলেন, সো মাস ইজ নেভার ডেস্ট্রয়েড, মাস চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। তো বস্তুর আপেক্ষিক একটা বিনাশ ঘটে, কিন্তু আত্মার কি বিনাশ ঘটে? এইটা একটা প্রশ্ন, এটার উত্তর এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত হাইপোথেসিস ফর্মেই আমার মনে হয় আছে, এবং এটার কোনো মানে বিজ্ঞান প্রমাণিত কোনো তথ্য সেইভাবে পাওয়া যায়নি বলেই আমার ধারণা। এবং যার থেকে, এবং এটা শুধু আমার মনের প্রশ্ন নয়, মানে আমার মনে হয় আমার মতো অনেক মানুষের, যারা একটুখানি, আমি বলবো যে নিজেকে কোথাও প্রকৃতির সাথে কানেক্ট করতে পারে, যাদের বুদ্ধির থেকে বোধের পাল্লাটা একটু ভারী, তো তাদের তো মনে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। তো আমি যখন জানতে পারলাম, মানে ইট কেম অ্যাজ অ্যান ইনফরমেশন, একটি বই পড়ে যেখানে রবীন্দ্রনাথের পরলোক চর্চার সম্বন্ধে কথা বলা হয়েছিল, এবং তখন আই গট ভেরি মাচ ইন্টারেস্টেড। এবং আমার টিম যারা রয়েছেন, ছোট্ট একটা টিম, এবং আমরা ভাবলাম যে এইটাকে নিয়ে আমরা যতটা সম্ভব আমাদের সাধ্যের মধ্যে রয়েছে রিসার্চ করব, এবং এই বিষয়টাকে আমরা তুলে আনব। বাংলায় কন্টেন্ট যে নেই তা নয়, বাংলায় আছে, বাংলায় কন্টেন্ট তৈরি হচ্ছে। তবে মাঝে মাঝে আমার মনে হয়, এটা খুব সত্যি কথা বলেই ফেলি, ইংরেজিতে অনেক ভালো কন্টেন্ট রয়েছে, বাংলায় বুদ্ধিদীপ্ত কন্টেন্ট বা বোধদীপ্ত কন্টেন্ট তৈরি হওয়াটা খুব জরুরি। হ্যাঁ, আমাদের মাতৃভাষাটাকে নিয়ে কাজ করাটা খুব জরুরি বলে অন্তত আমি মনে করি। তো যে কারণে আনবাক্সের আরেকটা ইউএসপি বলতে পারো, যে আমরা আমাদের মাতৃভাষাটাকে নিয়েই কাজ করি, আমরা কন্টেন্ট মাতৃভাষাতেই বানাবো। তো যাই হোক, ফিরে আসি। পরলোক চর্চা নিয়ে রবীন্দ্রনাথের যদি
অল্পতে হলো, কারণ আমরা অনেক অনেক কিছু আমরা কভার করবো আজকে, তো অল্প কিছু হলেও তুমি যদি রবীন্দ্রনাথের পরলোক চর্চা নিয়ে তুমি যেটুকু পড়েছো হ্যাঁ, সেটা যদি দর্শকদের একটু বলো। আমাদের প্রথম পর্বটা অলরেডি দর্শকরা ভীষণ মনোনীত হয়েছে, যেখানে রবীন্দ্রনাথের পরলোক চর্চা উনি শুরু করেছিলেন মোটামুটি ওনার যখন বয়স 70। এবার একটা মানুষ ছোটবেলা থেকে চোখের সামনে অনেকগুলো মৃত্যু দেখেছেন, মানে ছোটবেলা থেকে, মানে 6 বছর বয়স থেকে উনি ওনার আত্মীয় স্বজন, আত্মীয় বিয়োগ দেখেছে। হঠাৎ করে পরলোক চর্চার প্রতি একটা ইন্টারেস্ট জন্মাবে কেন, সেইটা যখন আমরা রিসার্চ করতে শুরু করি, তখন এই বিষয়টা আমাদের মনে হয়েছে যে প্রথমে 6 বছর বয়সে উনি ওনার মাকে হারান। তারপর ওনার ছেলেবেলার সঙ্গী, মানে কাদম্বরী দেবী যখন আসেন রবীন্দ্রনাথের ফ্যামিলিতে, তখন ওনার বয়স মাত্র 9, রবির বয়স তখন 7। এবং ছোটবেলার ওই রকম একটা ভীষণ ভালো বন্ধু, তাকেও হারাতে হয়েছে। কাদম্বরী দেবীর বয়স যখন 22, তখন উনি আত্মহত্যা করেন। এবং ওই যে নতুন বৌঠানকে উনি কিন্তু কখনো ভোলেননি। নতুন বৌঠানের সঙ্গে তো ওনার সম্পর্ক খুবই চর্চিত এবং খুব, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি না, অনেক কিছু লেখালেখি করে ফেলেছেন। হ্যাঁ, তো কিন্তু ওই একটা অসম্ভব নির্মল ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ, তো মানে রবির প্রথম কবিতা যখন সে লিখছে, তার প্রথম শ্রোতা হবেন কাদম্বরী দেবী, মানে এটা ছিলেন রবির প্রতি ওনার আবদার। সেই কাদম্বরী দেবীকে উনি প্ল্যানচেটে আহ্বান জানান। হ্যাঁ, প্ল্যানচেটে কাদম্বরী দেবী আর রবীন্দ্রনাথ প্ল্যানচেটে কথা বলেছে। হ্যাঁ, এবং তার নথি রয়েছে রবীন্দ্র ভবনে, শান্তিনিকেতনে। ওনার 8খানা ডায়েরি রয়েছে, যেখানে মিডিয়ামের সাহায্যে যে ওনার মানে উনি এসেছেন, সেখানে মিডিয়াম হাতে মানে রবীন্দ্রনাথ যে প্রশ্নটা করছেন, যে ইনফরমেশনটা একমাত্র কাদম্বরী দেবী ছাড়া সম্ভবই না জানার, সেই ইনফরমেশনটা যিনি মিডিয়াম তিনি লিখছেন। আচ্ছা, হ্যাঁ, এবং এটাও রবীন্দ্রনাথ অনেক জায়গায় চিঠিতে লিখেছেন রানী মহলানবিশকে, যে এই তথ্য একমাত্র তিনি ছাড়া আর কারুর জানার কথা নয়। তো যখন উনি প্ল্যানচেটে এসছেন, সেই যে প্রশ্নোত্তরগুলো, যেগুলো সত্যি নথি রয়েছে, সেগুলোকে আমরা রবীন্দ্রনাথের পরলোক চর্চার প্রথম পর্বে তুলে ধরেছি। আপনাদের অনুরোধ করব, দেখুন, বিশ্বাস অবিশ্বাস, ভালো লাগা খারাপ লাগা সেটা অনেক পরের। আমার ভীষণ ভালো লাগবে যদি আমাদের এই ছোট্ট একটা প্রয়াসকে আপনারা একবার চাক্ষুষ দেখেন। এবং আমরা চেষ্টা করেছি, এবং এটার মধ্যে এই কন্টেন্টের মধ্যে কোনো রকম কোনো তঞ্চকতা নেই। আমরা আমাদের রিসার্চের মাধ্যমে যতটুকু পেয়েছি তথ্য সমেত, এবং দেখবেন এপিসোডের শেষে কোথা থেকে আমরা তথ্যটা কালেক্ট করেছি সেইটারও কিন্তু উল্লেখ করা রয়েছে। তো বড় আমি আবার কাটছি একটু বেশি ইন্টারেস্টিং নিয়ে। আমরা পরপর দেখেছি, বাট দর্শক যারা দেখেনি, যাদের প্রশ্ন হবে যে কাদম্বরী দেবী আর রবীন্দ্রনাথের মধ্যে কথা হয়েছিল, প্ল্যানচেটে কথা হয়েছিল, তো এই জিনিসটা নিয়ে বাইরে তো খুব একটা লেখালেখি হয় না, আমরা খুব একটা পড়াশোনা করার সুযোগ পেয়েছি বলে মনে হয় না। আর কাদম্বরী দেবী যখন রবীন্দ্রনাথের জীবনে মানে কথা বললেন 70 বছর বয়সের পর, আপনি বলছেন উনি তারও কিছু বছর বেঁচেছিলেন, 10 বছরের মতো, তো কোথাও কি ওনার লেখার মধ্যে কোনো চেঞ্জেস এসেছিল এই মিটিংয়ের পর? এটা কি কোনো রিসার্চ ওয়ার্কে আপনি পেয়েছেন? দেখুন, আমার ওনার একটা লেখা, মানে রবীন্দ্রনাথের লেখা, কিন্তু সেটা চিঠিতে লিখেছেন। উনি যখন নর্থ বেঙ্গলে রয়েছেন, তখন চিঠিতে উনি একটা জায়গায় লিখেছেন যে আমি এখনও মানে ধোঁয়াশার মধ্যে রয়েছি,
কোনো একদিকে বিশ্বাস করাটাই বা কোনো একদিকে ঝুঁকে পড়াটাই গোঁড়ামি। আমরা যতটুকু জানি ততটুকুই কি পৃথিবী? তার বাইরে কি কিছু নেই? যেটা জানি না, যেটা এখনো খুঁজে পাইনি, তার অস্তিত্ব নেই, এটা ভাবা তো ঠিক নয়। কোনো একদিকের ঝুঁকে পড়াটাই গোঁড়ামি। আমার গোঁড়ামি শব্দের এত সুন্দর ডেফিনেশন ওই বুড়ো ডার্লিং ছাড়া কারুর পক্ষে সম্ভব নয়। তারপর বলছেন যে, সরি আপনি বলছি, তুমি বলছো যে এই লেখাটা যখন রবীন্দ্রনাথ লিখছেন সেটা কোথাও না কোথাও কাদম্বরী দেবীর সঙ্গে প্ল্যানচেটের এবং শুধুমাত্র কাদম্বরী দেবী যে এসেছেন তা নয়, ওনার প্ল্যানচেটে ওনার ছোট ছেলে এসেছে, সমী। এবং সমীর তো কলেরায় মৃত্যু হয়েছিল। এবং কি অদ্ভুত, মানে নিজের সন্তান চলে যাওয়ার পর, মানে সমীর ছোটবেলায় হয় না যে বাবার একটা সাংঘাতিক ইনফ্লুয়েন্স আছে, বাবার মতো সে টুপি পরতো, সে এরকম খসখস খসখস করে কিছুই লিখছে না, এরকমভাবে খসখস খসখস করে লিখছে এবং বাদবাকি পরিচারিকাদের জিজ্ঞাসা করছে আমাকে বাবার মতো লাগছে তো। তো তারা আবার সমীকে ঠাট্টা করে বলতো যে হ্যাঁ, কাক ময়ূর পুচ্ছ পড়লে এরকমই লাগে। হ্যাঁ, কিন্তু সমীর মানে বাবা যেরকম গালে হাত দিয়ে বসতো, মানে সমীর সেই ছবি রয়েছে টুপি পরা অবস্থায় গালে হাত দিয়ে। তো সমী ভীষণভাবে চাইতো মানে বাবাকে বাবার মতো হতে, বাবার ভীষণভাবে বাবাকে অনুসরণ করত। সেই সমী বন্ধুদের সাথে গেল বেড়াতে দেওঘরে, ফিরল কলেরা নিয়ে। 7 দিনের মধ্যে, তখন তো কলেরা সেরকমভাবে চিকিৎসা ছিল না, 7 দিনের মধ্যে সমী চলে গেল। যেদিন সমী মারা যাচ্ছে, পাশের ঘরে রবীন্দ্রনাথ, মানে এটা বর্ণনা রয়েছে যারা ওনার বন্ধু বান্ধবরা রয়েছেন, বলছে একটা স্থবির মানুষ মানে মূর্তির মতো বসে আছে, চোখ দিয়ে জল পড়ছে না, চোখের পাতা নড়ছে না, কোথাও যেন দৃষ্টি ভেসে গেছে। তো তার ভক্তবৃন্দরা তখন তার কিছুদিনের মধ্যেই শান্তিনিকেতনের স্কুলে একটা বিশাল উৎসব। তো তার ভক্তবৃন্দরা তখন ঠাকুরকে বলছে যে ঠাকুর এই সময় আপনি কি বাড়িতে বিশ্রাম নেবেন? বলছে না, এখন এখানে বিশ্রাম নিয়ে আর কি করব। সমী শেষকৃত্য করার পরে তিনি শান্তিনিকেতনে ফিরে গেছেন তার স্কুলের মানে যে অনুষ্ঠানটা হতো তার আয়োজন করার জন্য। কিন্তু এই যে সমীর প্রতি ভালোবাসা, সমীও এসেছে প্ল্যানচেটে এবং সেখানে সমী বলছে যে আমি একটা নতুন পৃথিবী গড়ব। এপিসোডটা করার সময়, মানে যখন আমি এপিসোডটা রেকর্ড করছিলাম, ভয়েস ওভারগুলো যেহেতু মেনলি ভয়েস ওভারটা আমিই করি, বিশ্বাস করো এই যে কথোপকথনগুলো না, আমার না কখনো মনে হয়নি যে এটা স্ক্রিপ্টেড। মানে এখনো পর্যন্ত যে নথিটা আমরা পেয়েছি কথোপকথনের, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, মানে এটা না একটা আলাদা আবহাওয়া তৈরি করে। এটা একটা আলাদা, মানে ঘুমের মধ্যে আছি না জাগরণে, এটা আমি আমার রেকর্ডিং করার সময় কতবার যে গায়ে কাঁটা দিয়েছে ভাবতে পারবে না। এটা মানে অন্য ধরনের তথ্য তো তুমি যেটা। হ্যাঁ, ওনার প্ল্যানচেটে এসেছে সুকুমার রায়। রবীন্দ্রনাথ সুকুমার রায় প্ল্যানচেটে কথা বলেছেন? ইয়েস। সো ইন্টারেস্টিং। একটু বলবে, এটা খুব আমি এটা ভাবতেই পারছি না কিরকম কথাবার্তা ছিল। কোনো সুকুমার রায়ের সাথে মানে কথা যখন বলছেন কবি, তখন সুকুমার রায় ভীষণ পছন্দের মানুষ ছিলেন রবীন্দ্রনাথের। তো এবং উনি যখন মারা যান সুকুমার রায়, তখন উনি বলে গেছিলেন সত্যজিৎ রায়ের কথা যে পারলে আমার ছেলেকে একটু দেখবেন। সেটা প্রভাবটা আমি জানি। হ্যাঁ, সবাই। তো সুকুমার রায়কে যখন কবি জিজ্ঞাসা করেছিলেন কেমন আছো, উনি বলেছিলেন অন্য কথা বলুন, অন্য কথা বলুন। এখানে থাকা না থাকা
এটা কোনোভাবে মানে ভালো থাকা, খারাপ থাকা, মন্দ থাকা, দুঃখ, আনন্দ, এই বিষয়গুলো হয়তো দরজার ওপারে নেই বা আছে, মানে সেটাও একটা বিশাল বড় ধোঁয়াশা। মানে সুকুমার রায় রবীন্দ্রনাথকে বলছেন যে এখানে ভালো থাকা খারাপ থাকা খুব একটা নেই। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ যখন জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো, তখন বলছে অন্য কথা বলুন। তখন রবীন্দ্রনাথ বলছেন কেন? বলছে এখানে ভালো থাকা, মন্দ থাকা, খারাপ থাকা কিছুই নেই। আচ্ছা। কাদম্বরী দেবীও কিন্তু একই কথা বলছেন যে আমার কায়া আছে, আমার কায়াটা নেই, আমার ছায়া আছে, তুমি আমায় দেখলেই চিনতে পারবে। শরীর নেই শুধু, আমার ফিলিংস আছে, আমার সবটুকু রয়েছে, শুধু শরীরটুকু নেই। আমার ছায়া আছে কিন্তু আমার কায়া নেই। সুকুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ এই হ্যাঁ, টাইম ফ্রেমটা কখন তুমি ভাবতে, মানে যদি এটা আলোকপাত করো? এই টাইম ফ্রেমটা হচ্ছে কবির বয়স যখন 70 ঊর্ধ্ব। আচ্ছা। মানে এটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়। ধরা যায় যখন, আমি আরও একটা ঐতিহাসিক ঘটনা বলছি, সেটা বললে ওই বেঞ্চমার্কটা আরও সুবিধে হবে। যখন মাউন্ট ব্যাটেন চাইছেন হচ্ছে বাংলা ভাগ করতে, তো ওই সময়টা মেনলি 70 ঊর্ধ্ব, কবির বয়স 70 ঊর্ধ্ব, সেই সময়ে উনি এই প্ল্যানচেটটা করেন। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি যেটা আমার ভীষণ চমকপ্রদ লেগেছে। ছোটবেলায় কবি কিন্তু দেখেছেন যে তার বাড়িতে প্ল্যানচেটটা হয়। রবীন্দ্রনাথ বাড়িতে প্ল্যানচেট রেগুলার হতো? মানে একটা সময়, মানে ছোটবেলায় কিন্তু এই পদ্ধতিটার সাথে তিনি কিন্তু অপরিচিত ছিলেন না। কারা করতো, কোনো আইডিয়া? তার বাড়ির লোকজনেরা, কিন্তু ছোটদের এই আসরে খুব একটা প্রবেশ ছিল না। আচ্ছা। কিন্তু উনি ছোটবেলায় দেখেছেন যে তার প্রপিতামহরা, তার বাড়ির আরও অন্যান্যরা একটা বিশাল পণ্ডিতদের সভা বসতেন, তো সেখানে উনি দেখেছেন যে এই বিষয়টা কিন্তু হয়, তো তার প্রতি একটা কোথাও আগ্রহ ছোটবেলা থেকে ছিল। এবং বয়সের সাথে সাথে এটা তো ঘটনা যে উনি তো আস্তে আস্তে বুঝতে পারছেন যে এবার শরীরটা ভাঙছে, এবার আস্তে আস্তে ওই দিকেই যেতে হবে। তো ওই পুরনো মানুষদের স্মৃতিচারণ করতে গিয়ে কোথাও প্ল্যানচেট করার একটা ভীষণ দুর্নিবার ইচ্ছে কবির মনে জেগেছিল, এবং সেটা নিয়েই আনবাক্সের এপিসোড আমার ভীষণ ভালো লাগবে। যদি রবীন্দ্রনাথের পরলোক চর্চা প্রথম এপিসোডটা অলরেডি আমরা রিলিজ করেছি, কাদম্বরী দেবীর সাথে ওনার কথোপকথন। দ্বিতীয় এপিসোড খুব শিগগিরই রিলিজ হতে যাচ্ছে, সেখানে কবির ছোট ছেলে সৌমেন্দ্রনাথের সাথে ওনার কথোপকথন। এবং 3 নম্বর এপিসোড যেটা থাকবে রবীন্দ্রনাথের সাথে সুকুমার রায়ের কথোপকথন। আমার এইটা, মানে আমি এবং আমার টিমের এই এপিসোডটা করে সত্যি, মানে আমাদের সব এপিসোডই সন্তান সম। হ্যাঁ, আমি এটা বলবো না যে আমাদের কোনো একটা এপিসোডে আমরা মানে আমাদের ভালো লাগেনি, বা আমরা না কাজটা ভীষণ মজা করে করি, ভীষণ অন্তর দিয়ে করি। We are very honest to our content. We do a lot of research work and there is a small team and we all put in together. পুরো ব্রেনস্টর্মিংটা হয় এবং তার থেকে যে নির্যাসটা বেরোয় সেটা দিয়ে এপিসোড হয়। সুন্দর। আজকে
দর্শকদের বলি, 22শে শ্রাবণের সময়, 22শে শ্রাবণের আজকের এতে আমরা যখন সবাই রবীন্দ্রনাথকে মনে করছি, উনি চলে গেছেন ইহলোক ছেড়ে পরলোকে, তো আজকের দিনে আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম পিঙ্কি দিস থেকে, যে পরলোক চর্চার কীভাবে রবীন্দ্রনাথ প্ল্যানচেট করেছেন, কাদম্বরী দেবীর সঙ্গে কথা বলেছেন, শমীন্দ্রনাথের সঙ্গে কথা বলেছেন, সুকুমার রায়ের সাথে কথা বলেছেন। তো আমি এটা নিয়ে আরও পড়াশোনা নিজে করতে চাইবো, এবং আনবাক্সতে যদি এই এপিসোডগুলো আসে আমি অবশ্যই দেখব, এবং আমি যারা রবীন্দ্র বিশেষজ্ঞ তাদেরকেও বলবো একটু নিয়ে যদি একটু তারা আলোকপাত করেন, আমাদের মতো রবীন্দ্রপ্রেমীদের একটু সুবিধা হয়, কারণ আমার কাছে এটা খুব পুরো নতুন তথ্য। তো রবীন্দ্রনাথের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমরা এই ডিসকাশনটা আপাতত শেষ করছি, কারণ আমাদের সব বলে দিলে দেখার আমার কিছু থাকবে না, আমি দেখতে চাই আর পুরো ব্যাপারটা শুনতে চাই। তো আমি এবার টার্গেটটা ঘোরাচ্ছি এখান থেকে কিছুটার জন্য, বাট আমার খুব ইন্টারেস্ট নিয়ে থাকলো। আমি আলোচনা শেষ করে একটু পড়াশোনা করবো এটা সম্বন্ধে। তো তুমি এবার আমি ফিরে আসছি তোমার অভিনয়ে, ঠিক আছে? তো তুমি অভিনয়টা কখন শুরু করলে? প্রথম কাজ কি ছিল? এইটা না, এটা বিশাল বড় প্রশ্ন যে আমি অভিনয় কখন শুরু করলাম। মানে এটা যে মানে উত্তরটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি প্রফেশনালি অভিনয় কখন শুরু করলাম আর অভিনয় কখন শুরু করলাম, এই দুটোর প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরের একটা পার্থক্য থাকবে। তার কারণ বাড়িতেই অভিনয়, হ্যাঁ, মানে শয়নে স্বপনে বাথরুমের প্যানে সবসময় অভিনয় করতাম। মানে আমার ছোটোবেলায় একটা ভীষণ ঝোঁক ছিল, বাড়িতে যেই আসতো আমি তাকে নকল করতাম, তার হাঁটা চলা বসা, সে কিভাবে কাপ ধরছে, কিভাবে চায় চুমুক দিচ্ছে। তো এই জিনিসগুলোর আমি নকল করতাম, এবং নকল করে শুধু নিজের মধ্যেই রেখে দিতাম না, ছোটোবেলা থেকে একটা আনবক্স করার বিষয় ছিল। তো এবার দেখাতাম, এবার সেটা দেখে লোকের প্রচণ্ড পছন্দ হতো, এই ওকে নকল করে দেখা, এই তাকে নকল করে দেখা। আসলে বড় হয়ে বুঝতে পেরেছি নকল করার স্বভাবটা এটা হচ্ছে অভিনেতার প্রথম পরিচয়। হ্যাঁ, মানে একজন মানুষকে দেখে আরেকজন মানুষ নকল করছে, এবং সেই দিকে তার একটা ঝোঁক রয়েছে। এটা কিন্তু মিমিক করা নয়, মানে এটা কিন্তু কাউকে উপহাস করার জন্য নয় বা কাউকে ব্যথা দেবার জন্য নয়, এটা নেহাতি একটা নির্মল আনন্দ। মানে স্কুলের টিচার হতে পারে, বা কোনো কি বলবো, কোনো মাসি পিসি গোছের হতে পারে, বা কারুর হয়তো কোনো মুদ্রা দোষ রয়েছে, সেটা হতে পারে। তো এইটা ছোটোবেলা থেকে এই অবজারভেশনটা আমার ছিল, এবং পরবর্তীকালে আমি দেখেছি এই অবজারভেশনটাই কোথাও আমার প্রফেশনাল লাইফে ভীষণভাবে কাজে লেগেছে। আচ্ছা, এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি নকল করি, আমি অভিনয় পারি, এইটা বা অভিনয় করার একটা ইচ্ছে আছে, ঝোঁক আছে, এটা সবাই আদ্যোপান্ত বাড়িতে জানতো। কিন্তু বাড়ির একটা বিষয় ছিল যে অশিক্ষিত হলে অভিনেত্রী হতে পারবে না, পড়াশোনা করতে হবে, পড়াশুনোটা করতে হবে। হ্যাঁ, পড়াশুনো বাদ দিয়ে কিছু হবে না। তো যে কারণে আমি 11-12-এ সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তবে পিওর সায়েন্স নয়, আমার কম্বিনেশন ছিল বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড সাইকোলজি। এইবার দেখো, সাইকোলজি সাবজেক্টটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। সাইকোলজি, ফিলোসফি, এই যে কম্বিনেশনটা, এটা একটা ভীষণ ইন্টারেস্টিং কম্বিনেশন। কারণ এটা না মানুষকে চিনতে জানতে কোথাও আমাকে উদ্বুদ্ধ করেছিল। এবং একজন অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে আমাদের তো চরিত্র বিশ্লেষণ করতে হয়। তো একটা মানুষের সাইকোলজি কি হতে পারে, কীভাবে তাকে আমি বিশ্লেষণ করব, সেটার একটা প্রাথমিক কোথাও জানা থাকলে সুবিধা হয়। মানে কি জানো তো, আমাদের জ্ঞানটা যতক্ষণ না আমরা হাতে কলমে কাজে লাগাতে পারছি, সেই জ্ঞানের কোনো অর্থ নেই। সেই জ্ঞানের না, মানে সেই জ্ঞানটা যদি আমি যদি হাতে কলমে কাজে না লাগাই, তাহলে সেটা বোঝা হয়ে যায়।
এবং বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তো আরও বড় বোঝা হয়ে যায়। মানে তুমি যদি পড়ো কম কিন্তু জানো বেশি, কিন্তু প্রচুর পড়েছো কিছুই বোঝোনি, তাহলে সেই পড়াশোনার কোনো অর্থ হয় না। ওই গাঁতিয়ে মুখস্থ করা 4টি নম্বরের জন্য, এটাও আবার আমার বাড়ির মানে বিষয় ছিল না। মানে এই বিষয়টাতে কিন্তু খুব একটা এনকারেজ করা হতো না যে কত নম্বর পেয়েছো নম্বরের নিরিখে স্টুডেন্টকে বিচার করা। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটা একটা বিষয় ছিল দেখার, এবং তুমি মানুষ হিসেবে তৈরি হচ্ছ কিনা। ভালো একটা হ্যাঁ, তুমি মানুষ হিসেবে তৈরি হচ্ছ কিনা সেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এবং আমাদের বাড়িতে কাজের কোনো ভাগ ছিল না। মানে এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। মেয়েরা জল গড়াবে, ছেলেরা অর্ডার করবে, এই জিনিসটা ইট ওয়াজ নট ইন মাই ফ্যামিলি। সো আই এম লাকি দ্যাট ওয়ে। তো আমি কখনো এই কাজের বিভাজনটা দেখিনি। মানে সোনার আংটি ব্যাঁকা, এই যদিও সালটা 2024, কিন্তু বিশ্বাস করো ভাই, এইটা এখনো পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে অনেক ছেলের মায়েরা ভেবে থাকেন। হ্যাঁ, খুব দুঃখজনক, কিন্তু আছে। সবটা তো আর আমি টপিকটা ডাইভার্ট করছি। তুমি ছেলে মেয়ের ডিভিশনটা বললে, তোমার একান্তই ব্যক্তিগত জীবনে আমি যেতে চাই না, কারণ আমি তোমাকে আজকে যখন আমি তোমাকে আলাপও করি দর্শকের সঙ্গে, আমি তোমাকে অভিনেত্রী বলেছি। তো তুমি ঠিকই বলেছো। তুমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবো না, কিন্তু মিডিয়া থেকে তোমার বিবাহ বিচ্ছেদের পর যে পরিমাণ তোমার উপর প্রশ্ন আসে, ঠিক আছে, তোমার প্রশ্ন আসে, তো একজন মেয়ে হিসাবে, একজন মা হিসাবে একের পর এক প্রশ্ন, একটা বাচ্চাকে সামলানো, তাকে দেখানো, ঠিক আছে। তো তোমাদের মধ্যে কী হয়েছে না হয়েছে আমি জানতে চাইবো না, তোমাদের পার্সোনাল ব্যাপার, কাঞ্চনবাবুর আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যে কাঞ্চনবাবুর সঙ্গে তোমার বিবাহ বিচ্ছেদের পর যে পরিমাণ মিডিয়া ট্রায়ালের মধ্যে তোমরা গেলে, এবং তোমাকে অনেক জায়গায় তুমি ভিকটিম হতে চাও নি, তুমি জাস্ট কথা বলছো, একটা ভিকটিম সেম করা, প্রচুর প্রশ্ন আসা, অনেকের অনেক কমেন্ট আসা, তো এইগুলো তোমার কোথাও এফেক্ট করেনি? ছেলে মেয়ে যে ডিভিশন বললে, ঠিক আছে। প্রথম কথা আমি একটা জিনিস বলি সাবির, সেটা হচ্ছে আমি না বেশ কিছু মানুষের কাছে কৃতজ্ঞ। আমি আমার ছেলেবেলাটার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, বিকজ আমি জানি যে, এবং যত দিন যাচ্ছে সেই বোধটা আমার মধ্যে আরও স্পষ্ট হচ্ছে যে ছেলেবেলাটা আসলে মানুষের জীবনের খাটের 4টে পায়া। সুন্দর বললে। হ্যাঁ, ওই 4টে পায়া যদি স্ট্রং না থাকে, বড়বেলাটা না ঢকঢক করবেই। তো লাকিলি যে বোধটা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই বোধটা না আমার শিরদাঁড়াটাকে কখনো বেঁকতে দেয়নি। আমি আবারও বলছি, যেটা শুরু করলাম, যে দেখো জন্মটা কারুর হাতে নয়, কিন্তু কোথাও আমি প্রকৃতির কাছে কৃতজ্ঞ ভাই যে এইরকম একটা ফ্যামিলিতে জন্মাতে পেরে। সেখানে যে শুধু সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছেন তা নয়, প্রত্যেকটি মেম্বারের, যে এটাই তো যৌথ ফ্যামিলির একটা বিশাল বড় ম্যাজিক, যে একটা শিশু যখন জন্মায় তখন সে এতগুলো মানুষের সাহচর্যে আসে যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে শেখে। হ্যাঁ, এবং সেই শিক্ষাটা আমি ছোটোবেলা থেকে পেয়েছি, এবং যেটা মূল শিক্ষা সেটা হচ্ছে সরল স্বাভাবিকভাবে জীবন যাপন করো, এবং নিজের আত্মসম্মানের এগেনস্টে কখনো কিছু করবে না। সৎ পথে যেটুকু পাওয়া যায় করো, এবং নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে নয়। তো এই স্ট্রং সাপোর্টটা মেয়েদের বাড়ি থেকে যদি থাকে, এটা অনেক বড় একটা সাপোর্ট সাবির। আমি একটা মেয়ে হয়ে বলছি যে বাপের বাড়ির যদি সাপোর্ট থাকে মানসিকভাবে, তাহলে সেটা একটা মেয়ের জীবনে অনেকটা ম্যাটার করে। আশা করি আমার কথা যারা শুনছেন এই মুহূর্তে নিশ্চয়ই আমার সাথে মানে একমত হবেন, কারণ অনেক মেয়েরা অনেক কিছু সহ্য করতে মানে বাধ্য হয়, বিকজ তাদের না কোথাও যাওয়ার নেই। আমি খুব 18 বছর বয়সে প্রেম করে বিয়ে করিনি,
সেটা আমাদের ফ্যামিলির ওটা আমাদের ফ্যামিলির ধারাও নয়। মেয়ে বা হোক বা ছেলে হোক, সে আগে পড়াশুনো করবে, নিজের পায়ে দাঁড়াবে, সে নিজেকে একটু স্থিত করবে, তারপর যদি কাউকে ভালো লাগে সে বিয়ে করবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে মেয়ে মানে ফ্যামিলির বোঝা নয়। ইট ইজ মানে এইরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করা, এরকম একটা ফ্যামিলি পাওয়া, ইট ইজ আ ম্যাটার অফ লাক। নিশ্চয়ই আমি জানি না আগের জন্ম পরের জন্ম আমি জানি না, তবে আমি কর্মে বিশ্বাস করি। নিশ্চয়ই কোনো সুকর্ম আছে যে কারণে এই রকম একটা বলিষ্ঠ ফ্যামিলি আমি এবং আমার ছেলে পেয়েছি। আচ্ছা, এবার আসি, দেখো মিডিয়ার কাছে না আমি ভীষণভাবে কৃতজ্ঞ, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মহিলা যারা আমাকে ওই সময় ফোন করেছে, তারা কীভাবে আমার সাথে কোঅপারেট করেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকে বলেছে, দিদি এই প্রশ্নটা না আমার করতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি দিদি আমি বুঝি এটা আপনাদের একটা চাকরি, এটা আপনার একটা কাজ। Journalism is your profession. You are asking me a very truthful question, and I shall be answering you as much as I can honestly. এবং আমি ওই সময়টাতে দেখেছি যে সাধারণ মানুষ এই অনেস্টিটা না ক্যামেরার ওপারেও কোথাও একটা রিফ্লেক্ট করে সাবির করে। হ্যাঁ, মানে কে এখান থেকে বলছে আর কে এখান থেকে বলছে সেটা সবটা না এই মুখটাতে বোঝা যায়। এবং সাধারণ মানুষ, তারা মুখে হয়তো কিছু বলে না, কিন্তু সাধারণ মানুষ বোকা নয়। এটা একটা বিশাল বড় ইউএসপি সাধারণ মানুষের। সাধারণ মানুষ হয়তো মুখ ফুটে বলে না যে আমরা খুব চালাক, আমরা কিন্তু বুঝতে পেরেছি, কিন্তু সাধারণ মানুষ বোঝে না। এবং সাধারণকে যারা বোকা ভাবে, তাদের থেকে বোকা পৃথিবীতে হয় না। তো যেটা তোমার প্রশ্ন ছিল যে দেখো আমার না যে কোনো একটা দুর্ঘটনা হলে, সেটা যদি পথেও কোথাও একটা হয়, সেখানে মানুষ কিছুক্ষণের জন্য বিচলিত হয়, সবাই হয়, আমিও হয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। কারণ ওই দ্য বেসিক ট্রেনিং অফ দ্য চাইল্ডহুড। আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, তো এই ধরনের মানুষদের বাচ্চাদের বড় করার আপব্রিঙ্গিংয়ের মধ্যে আমার মা, শি ইজ আ গোল্ড মেডেলিস্ট, হ্যাঁ, কিন্তু শি হ্যাজ চোজেন টু বি আ হাউস ওয়াইফ, কারণ ছেলে মেয়েদের যাতে উনি গাইড করতে পারেন। তখনকার দিনে না খুব একটা বাড়িতে ওই রকম ডোমেস্টিক হেল্প পাওয়া যেত না, যেটা আমি লাকি। আমি নিজে একজন ওয়ার্কিং মাদার, আমি সিঙ্গল ওয়ার্কিং মাদার, এবং আমি যাকে পেয়েছি মায়াদি, সে মানে সেটাও না একটা মানে ওই পাওয়া, মানে আমি যার কাছে রেখে, ওষকে রেখে আমি দীর্ঘ সময় শুটিং করি। এই সময়টা তোমার সাথে আমি এখন একটা আড্ডায় রয়েছি, এই সময়টা আমি খুব নিশ্চিন্ত হয়ে বোনের সুখে কথা বলতে পারছি, তার কারণ আমি যাদের কাছে ছেলেকে রেখে এসেছি এই সময়, সে সুস্থ এবং একটা শৃঙ্খলার মধ্যে সে থাকবে, এবং তার সেফটি, তার খাওয়া দাওয়া, তার সব কিছু, যদিও আমি একটা রুটিন ফর্মে করে আসি, চক করে আসি, এবং আমি যেটা মানে চক আউট করে এসেছি সেটাও আমি জানি যে সেটুকুই সেটা ফলো করা হবে। এবং বাচ্চারাও না ভীষণভাবে বুঝতে পারে, জানো তো, যে আ ওয়ার্কিং মাদার, সিনসিয়ারলি ওয়ার্কিং মাদার, সে যেমন কাজ করছে এবং কাজ শেষ হয়ে গেলে সে আর অন্য কোনোখানে দাঁড়ায় না, সে বাড়ি চলে আসে আমার কাছে। যেটুকু সময় তার রয়েছে, তার ম্যাক্সিমাম সময়টাই সে আমাকে দিচ্ছে। মানে বাচ্চারা না এটা ভীষণভাবে সেন্স করতে পারে, আর বাচ্চাদের কিছু বোঝাতে হয় না। হ্যাঁ, বাচ্চাদের কিছু শেখানোও যায় না, যেটা তারা দেখবে সেটাই সে শিখবে। আমি যদি জল কম খাই, তাহলে আমার ছেলেও না জল কম খাওয়াটাই শিখবে। So you cannot preach a child anything. You cannot teach a child anything. You must practice. এটা আমাদের বুদ্ধিজমও বলে। হ্যাঁ, আমি মূর্তিতে বিশ্বাস করি না, বাট আই বিলিভ ইন আ ফোর্স। অ্যান্ড এই সময়টা আই বিলিভ ইন আ মোমেন্ট।
এই যে সময়টা সাবির, আমি, তুমি এবং আপনারা, এই যে আমরা তিনজন বসে সুন্দর একটা বৈঠকখানায় আড্ডা মারছি এবং আমি যেটা বলছি সেটা আমার বাঁদিক থেকেই বলছি, যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলছি, খুব সততার সাথে বলছি, দিস ইজ স্পিরিচুয়ালিজম। সত্যটা প্র্যাকটিস করাটাই আমার কাছে স্পিরিচুয়ালিজম, যেটা আমরা না কেউ কারুর বোন, কারুর দিদি, কারুর মা, কারুর মাসি, কারুর পিসি হব বলে পৃথিবীতে আসিনি। আমরা পৃথিবীতে এসেছি বলে এদের সাথে স্থান, কাল, পাত্র হিসেবে আমাদের পরিচয়টা হয়েছে। কিন্তু সাবির, বিশ্বাস করো, আমি অনেক রকম খাট দেখেছি তো, মানে খাট বলতে বিভিন্ন ধরনের রয়্যাল বেড, ভীষণ সুন্দর কারুকার্য করা, ডাবল বেড হতে পারে, সিঙ্গল বেড হতে পারে, কিং সাইজ হতে পারে, কুইন সাইজ হতে পারে, কট টাইপস হতে পারে, বেঞ্চ টাইপস হতে পারে, কিন্তু কোথাও ডবল বেড মরার খাট দেখিনি। ভীষণ বড় কথা বললে। তুমি দেখেছো? আপনারা দেখেছেন? যদি কোনোভাবে সন্ধান পেয়ে থাকেন, আমাকে আর সাব্বিরকে তো জানাবেনই। তার কারণ, পৃথিবীতে তুমি এসেছো একা, যাবে একা। এটা খুব খারাপ লাগে ভাবতে বা শুনতে যে আপনি আছেনও একা, কিন্তু নিজের ছায়াটাকে একবার দেখবেন, আপনার ছায়ার সাথে সাথে অন্য কোনো ছায়ার মিল হবে না। তো ইম্পর্টেন্ট কি জানো, আমার মনে হয় এটা আমার একান্ত ব্যক্তিগত কথা, যে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে খোঁজা। আমি কে, আমি কোথায় এবং আমি কেন। নিজের সত্তাটাকে না পাথর চাপা দিয়ে দেবেন না, দেওয়াটা উচিত নয়। কারণ এই সত্তাটাকে নিয়ে এসেছেন, এই সত্তাটাকে নিয়েই আপনি যাবেন। শুধু যারা খুঁজলেন না যে আমি কে ছিলাম, আমি কোথায় ছিলাম এবং আমি কেন ছিলাম, তারা না ওই সত্তাটাকে ঘুম পাড়িয়ে রাখলেন। এটা খুব দুঃখের। সত্তা থেকে একটা প্রশ্ন করছি, এটা আমি তোমার মুখে চাপিয়ে দেবো না, বাট আমি বলছি যে কাঞ্চন বাবুর একজন খুব ভালো অভিনেতা, আমাদের খুব প্রিয়জন অভিনেতা। তো লাস্ট কিছু বছরে, যেমন আমার যখন প্রথম আলাপ হয় সাবিত্রী ম্যামের সাথে, আন্টির সাথে, তখন সাবিত্রী দেবী তোমাকে ইন্ট্রোডিউস করেছিল একজন অভিনেত্রী হিসেবে। তারপর তো অনেক জল গড়িয়েছে, অনেক কিছু হয়েছে, সেখানে যাচ্ছি না। তো আমি বলছি, মিডিয়াতে আমরা যারা নর্মাল দর্শক, আমার সঙ্গে তোমার খুব একটা আলাপ নেই, মিডিয়াতে যেগুলো দেখেছি আমাদের মতো, আমরা তো কাজ করছি এখানে, জানি একটা, যারা একদম সাধারণ দর্শক, তাদের কাছে পিঙ্কি ব্যানার্জির অভিনয় সত্তাটা অনেকটা সরে যাচ্ছিলো, এবং মানে নিউজ যেভাবে আসছিল, তা আমি কি এটা বলতে পারি সত্তা নিয়ে? আমি এতটা ইতস্তত করছি, বলা উচিত কিনা জানি না আমি, যে কাঞ্চনবাবুর প্রাক্তন স্ত্রী ছাড়াও পিঙ্কি ব্যানার্জি একটা অভিনয় সত্তা আছে। ডেফিনেটলি। আমি কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে পৃথিবীতে জন্মায়নি, কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে আমি ইন্ডাস্ট্রিতেও আসিনি। আমার প্রথম কাজ সোনাই সোহাগা, এবং আমাকে যিনি আপনাদের কাছে আনবক্স করেছিলেন, তিনি আপনাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, তনিমা সেন। আমি একটি অ্যাঙ্কারিংয়ের ফাংশন করছিলাম, সেখানে তনিমাদি ছিলেন চিফ গেস্ট হিসেবে। সেখানে আমার কাজ তনিমাদির ভীষণ পছন্দ হয়। ঠিক সেই সময় কাকতালীয় ব্যাপার হলেও এটাই সত্যি যে গ্রাফিটি বলে রঙ্গন চক্রবর্তীর একটি প্রোডাকশন হাউস, তখন ওরা রূপসী বাংলা চ্যানেলে একটি সিরিয়াল শুরু হচ্ছিল, হাসি সিরিয়াল সোনায় সোহাগা, এবং আমি সেখানে যাই, অডিশন দিই, সিলেক্টেড হই, এবং বাড়িতে কেউ জানে না যে আমি শুটিং করতে যাচ্ছি। ইট ওয়াজ আ ফ্যাক্ট। প্রায় 7 দিন শুটিং করার পর তখন দেখলাম যে বিষয়টা আমাশার মতো আর চাপা যাবে না। তখন মানে সো লাকি, আমি বাড়িতে প্রথমে মৌমাছি চাকে মানে জিনিসটা ভাঙিয়ে আর কি, যে দেখো আমি এরকম সিলেক্টেড হয়েছি, আমি এরকম অভিনয় করতে চাই। কারণ তার আগে সাবিত বিশ্বাস করবে না, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে চলে গেছিলাম হায়দ্রাবাদে। আই ওয়াজ ওয়ার্কিং দেয়ার ইন আইটিসি। চাকরি জীবনেরও একটা অভিজ্ঞতা আছে, সেখানে ম্যানেজমেন্ট ট্রেনিং করেছি। বাট ওই যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙবে, হ্যাঁ, তো ওখানে কাজ করতে করতে হঠাৎ একটা কর্পোরেট ইভেন্টে আই গট অ্যান স্কোপ অফ অ্যাঙ্কারিং। আমি কিন্তু বিশ্বাস করো সাবির, মাইক্রোফোনের কী করে সুইচ অন করতে হয় আমি সেদিন জানতাম না। বাট somehow an inner self told me that you can do it. Just
লেট ইট ট্রাই। সো আমি ওই দিনটা আমার এখনও মনে থাকবে। ইট ওয়াজ আ কোকের একটা বিশাল বড় কনফারেন্স হচ্ছিল, অ্যান্ড সামহাউ দ্য অ্যাঙ্কার কুড নট কাম ওভার ফ্রম বম্বে, অ্যান্ড আই এটা কোন হোস্টেড। সাল তাও? এটা এই দেখো, আমি না নাম্বারসে খুব খারাপ, বাট স্টিল আই এম ট্রাইং টু টেল ইউ, ডেফিনেটলি 15 years ব্যাক। আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, ইট ওয়াজ ইন আইটিসি গ্র্যান্ড কাকাতিয়া, হায়দ্রাবাদে। তো আই ডিড ইট, মানে এবং প্রত্যেকে বলেছিল যে লাইক আই ইউ আ প্রফেশনাল অ্যাঙ্কার। আমি তো মনে মনে জানি যে নিজে, ওই যে বললাম না, নিজের সত্তাটাকে চেনা, হ্যাঁ, নিজেকে জানাটা খুব ইম্পর্ট্যান্ট। তো তারপরে কি হলো, একটার থেকেই তো আরেকটা কাজ আসে। সো এইরকম কর্পোরেট অ্যাঙ্কারিংয়ের শো আমার কাছে আসতে শুরু করলো। আমি হায়দ্রাবাদে ছিলাম। আই ইউজ টু অ্যাঙ্কার, হোস্ট আ শো ইন ইংলিশ অর ইন হিন্দি। সো এবার করতে করতে কী হলো, তারপরে ছুটিতে যখন এসছি কলকাতায়, তখন দুর্গাপুজোর ঠিক আগে বন্ধু বান্ধবদের তরফ থেকে এই রকম একটা মানে বন্ধুদের অনেক কি বলবো, অনেক কানেকশনের মাধ্যমে অনেক জায়গায় শো করেছি। পাড়ায় সুরুচি সংঘ আমাদের ভীষণ পপুলার পুজো, সারা কলকাতার মানুষ ঝাঁপিয়ে পড়ে পুজোটা দেখতে। তো সুরুচি সঙ্গে আমি অ্যাঙ্কারিং করতাম, সেই দেখে অনেকে অনেক শো দিয়েছে। এবার সেই রকমই তুই তো মানে তুই তো গ্রুমিং করার সুযোগও পেয়েছো ভারতের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরের কাছ থেকে, তো স্বাভাবিক না। তবে কি জানো তো, আমাকে কোনো দিনও আজ অবধি হাতে ধরে কখনো কোনো অভিনয় শেখাননি। ও না, নেভার নেভার নেভার। উনি কখনো বকেননি আপনাকে বা কোনো টিপস দেননি? না না না, আমাকে শুধু সাহস জুগিয়েছে। বাহ, এটাই না, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গ্রুমিং, যে ছেড়ে দাও। আত্মাকে যদি উন্মুক্ত না করতে পারো, তাহলে না কোনোদিনও অভিনয় করা হবে না। তোমার মধ্যে যদি সবসময় একটা বাঁধো বিষয় থাকে যে আমি কার সামনে অভিনয় করছি, তাহলে তো তুমি চরিত্রেই ঢুকতে পারলে না। সো ওই বাঁধন ছাড়া ব্যাপারটা না, মানে আমাদের ফ্যামিলির একটা বৈশিষ্ট্য। কারণ আমাদের ফ্যামিলিতে যেমন কিছুটা ব্যবসা আছে, পুরোটাই কিন্তু ভীষণ ক্রিয়েটিভ একটা ফ্যামিলি। মানে আমার দাদাও, মানে হি ইজ ইনটু ডিজিটাল ক্রিয়েশন। সো ভীষণ ভালো একজন শিল্পী মনের মানুষ। আমার বৌদিও তাই। ইন্ডিয়া ইনসাইড বলে ওদের যে কোম্পানিটা রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল ক্রিয়েটিভ কাজ করেন। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস বলবো জাভিদ, যেটা আমার খুব ভালো লাগে, মানে অ্যাজ আ ফ্যামিলি কে রিপ্রেজেন্ট করে বলছি, সাবিত্রী চট্টোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট অ্যালং উইথ গ্লোবাল সোশ্যাল বেশ সুন্দর কিছু কাজ করা শুরু করেছে। সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি সুন্দরবনের একদম শেষ দ্বীপগুলোতে কম্পিউটার প্রশিক্ষণ পৌঁছে দিতে, এবং ল্যাপটপ। দেখো, প্রশিক্ষণটা দেবো কিসে, ল্যাপটপ যদি না থাকে। আমরা চেষ্টা করছি ল্যাপটপ পৌঁছে দিতে, এবং দিয়েওছি। এবং এই কম্পিউটার প্রশিক্ষণের কাজটা কিন্তু বেশ জোর কদমে চলছে। ভালো লাগে যে একদম শেষ বদ্বীপটা, হ্যাঁ, সেখানেও যখন পৌঁছে গিয়ে সেইখানকার মানুষদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করতে পারছি, এবং এই পুরো চিন্তাভাবনার পেছনে না সাবিত্রীদির একটা, মানে আমার মামুনির একটা, শি ইজ আ স্টোর হাউস অফ পজিটিভ এনার্জি। হ্যাঁ, এটা খুব আমরা ফিল করেছি। শি ইজ আ স্টোর হাউস অফ পজিটিভ এনার্জি। হ্যাঁ, আরে জীবন তো একটাই, চলে যাব, কিন্তু কি দিয়ে যাব, কি রেখে যাব, সেইটা অন্তত একবার দিনের শেষে ভাবা উচিত। শুধু আহরণ করাটাই জীবন নয়, বিতরণও একটা অংশ। তো এইটা না, দিস রানস ডাউন ইন আওয়ার জিন, ইন দ্য টোটাল ফ্যামিলি জিন। তো এইভাবেই টুকটুক করে কাজ করছি, এবং
সাবির, পৃথিবীর একদিক যখন অন্ধকার হয় তখন আরেক দিক আলো হয়। জীবনে ওঠা পড়া, থামা নামা সব কিন্তু থাকবে, শুধু থেমে না যাওয়াটাই জীবন। এবং থামতে আমি শিখিনি। এটা ছোটবেলার কারিকুলামে ছিল যে যা হোক যেভাবে হোক টুকটুক করে এগোও না, ভয় কিসের। जब तुम अकेली होती हो तब तुम अपने साथ होती हो और अपने आप से क्या डरना। তোমার আগামী কোনো কাজ আসছে এখন, সিনেমার বা সিরিয়ালের কিছু? যেমন আসছে আসছে যদি বলা যায় তো আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটা খুব একটা অকাজ তো আমি করি না, সুতরাং না, অনেকে তো প্রোডাকশন থেকে বারণ থাকে, এখন বলবে না। না না, যেমন ধর এখন আকাশ আটে স্বয়ং সিদ্ধা বলে রেগুলার ধারাবাহিক চলছে, সান বাংলায় চলছে কনস্টেবল মঞ্জু, এবং ফণী বাবু যুগ যুগ জিও, এটা একটা অসম্ভব ভালো কমেডি সিনেমা। যদিও এটার হাসির নিরিখে অনেক বড় কথা বলা রয়েছে, আমার এই ধরনের ব্ল্যাক কমেডি ভীষণ ভালো লাগে। এটা একটা সিনেমা আমরা যেটা শুটিং শুরু হতে চলেছে খুব শিগগিরই, এবং ওয়েব সিরিজ কিছু কথাবার্তা চলছে, শর্ট ফিল্মস। আকাশ প্রদীপ এমন একটা শর্ট ফিল্ম যেটা রিসেন্টলি আমি করলাম, যেখানে 3 জেনারেশন আমরা পাঠ করেছি। ওয়াও! সাবিত্রী চট্টোপাধ্যায়, আমি এবং আমার ছেলে। সুন্দর। দেখতে হবে। হ্যাঁ, এইটা একটা দারুণ, মানে 2024-এ এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় পাওয়া, অ্যান্ড উই হ্যাভ রিয়েলি সেলিব্রেটেড। আবার সেলিব্রেশনের না এখনো করেনি, বাট আমরা এটা মানে মনে মনে খুব উদযাপন, এই যে উদযাপন শব্দটার মধ্যেও, আচ্ছা উদযাপন শব্দটা বাড়িতে যদি সেলিব্রেশন বলিস, তোর সেলিব্রেশন মনে হলে কি হয়, বিশাল বড় পার্টি? একেবারেই নয়। আমাদের বাড়িতে সেলিব্রেশন হচ্ছে একদম বাড়িতে পরার জামা কাপড় পরে, মানে সন্ধেবেলা গাটা ধুয়ে সবাই মিলে একটা গোল হয়ে বসেছে, হ্যাঁ, সেখানে সেলিব্রেশনের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে মুড়ি থাকবেই, মুড়ি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা ছাড়া কোনো রকম সেলিব্রেশন আমি দেখেছি বলে আমি মনে করতে পারি না। এবং যতটা সম্ভব মানে হ্যাঁ, এখন কালে দিনে হয়তো একটু চিকেন পকোড়া টকোড়া এসছে, ফিশ ফিঙ্গারগুলো এসছে, কিন্তু পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এগুলো কিন্তু হারিয়ে যায়নি, বা শীতকালে ফুলকপির সিঙাড়া, এগুলো কিন্তু আমাদের বাড়িতে এখনও হারিয়ে যায়নি, বা মোচার চপ অসম্ভব ভালো লাগে, সয়াবিনের চপ, টমেটোর চপ, এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে এখনও পর্যন্ত হারিয়ে যায়নি। এবং মানে আমার দাদার ছেলে, ও তো এখন বাইরে পড়তে গেছে, এবং এই জেনারেশনটার কাছেও কিন্তু পিঠে পুলি পায়েস যথেষ্টভাবে গ্রহণযোগ্য। অ্যাটলিস্ট তারা জানে যে মানে পিঠে কি হাঁ করে তাকিয়ে রইলো সেটা বিষয় না, পিঠে মানে কি শুধু পিঠেই পড়ে। যদিও আমার ছেলে এখনও পর্যন্ত আমার হাতে কখনো মার খায়নি, আমাকে কখনো মারতে হয়নি, এটাও একটা অদ্ভুত বিষয় আছে। মানে 2 ধরনের ইন্টোনেশন শুনলেই বুঝে যায় যে মায়ের বক্তব্য কি। একটা হচ্ছে অস্কা অস্কা পাস্কা উস্কুলু ওলুপুলু, হ্যাঁ অস্কা, এটা হচ্ছে ওস, এটা হচ্ছে কিছু একটা হোমওয়ার্ক করিনি বা চকলেট খাওয়া হয়েছে এবং সেই কাগজটা টেবিলের ওখানেই পড়ে রয়েছে। এই কিছু কিছু প্রশিক্ষণ না বাচ্চাদের দেওয়াটা ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার। নিজের কাজ নিজে করবে, তোমার নিঃশ্বাসটা যেহেতু তুমি নিচ্ছ, সুতরাং তোমার চকলেটের কাগজটা তোমাকেই ফেলতে হবে, তোমার তেষ্টার জলটা তোমাকে গিয়েই নিতে হবে, তোমার এঁটো থালাটা তোমার বেসিন রয়েছে, এবং ও সেটা ক্লাস মানে 5-6 বছর বয়স থেকে ও নিজের প্লেট, হয়তো কোথাও প্লেটে সাবান লেগে থাকতে পারে, লেগে থাকুক, বাট স্টিল একটা বাচ্চা শিখছে তো যে নিজের এঁটো প্লেটটা ধুতে হয়, জরুরি সেটা। সো এই ডিসিপ্লিনগুলো তোমার নিজের খাতা বইয়ের টেবিলটা তোমাকে নিজেই গোছাতে হবে, কারণ সেটাই হচ্ছে আসল সরস্বতী পুজো। তুমি বছরে একবার কি একটা পাঞ্জাবি পরে গিয়ে ভক্তি ভরে অঞ্জলি দিলে কি না দিলে,
সেটা একটা ফান এন্টারটেনমেন্ট ডেফিনেটলি হতে পারে, কিন্তু তোমার বই খাতার টেবিলটা তোমাকেই গুছোতে হবে। এটাই আসল সরস্বতী পুজো, এবং এই অঞ্জলিটা তুমি রোজ দিতে পারো এবং এটাই তোমায় দিতে হবে। দিস ইজ মানে এই রুলের কোনো অদল বদল নেই। তো অ্যাজ আ সিঙ্গল মাদার হিসেবে আমি যেমন ছেলের বন্ধু, ছেলে আমাকে যেমন ভালোবাসে তেমন কোথাও একটু ভয়ও পায়, এবং এই ভয় মিশ্রিত ভালোবাসার একটা এই যে টকঝাল মিষ্টি একটা ব্যাপার আছে, কালো ঝাল লজেন্সের মতো। তো মায়ের ভালোবাসাটা না অনেকটা ওই রকম, ওই কালো ঝাল লজেন্সের মতো, খেতেও ভালো লাগে, না খেলেও পারা যায় না, জিভে দিলে একটা বেশ মোরেম একটা ফিলিং হয়, আবার ঝালও লাগে, কিন্তু আবার না খেয়েও থাকা যায় না। সো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড সত্যি কথা বলতে কি, এই বৈঠকখানার একটা সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা না আসলে বুঝতে পারতাম না, সেটা হচ্ছে আপনাদের অনেকে হয়তো ভাবেন যে এই যে বৈঠকখানার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, কিন্তু আপাতত যে কজন দর্শকের কমেন্ট আমি দেখেছি তারা কিন্তু সবাই ইন্টারেস্টেড অন দ্য ইন্টারভিউ পার্ট, দ্য কন্টেন্ট, এবং এখানে যারা যারা এসে কথা বলেছেন তারা কিন্তু ভীষণ মজার মানুষ, ভীষণ ভালো মনের মানুষ এবং ভীষণ ভাইব্রেন্ট। জীবনে না এই গুড ভাইবসের ভীষণভাবে দরকার সাবির। আমি অনেক 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 মানে শুভেচ্ছা নিয়ে বলছি যে তুমি যে এই সুন্দর, এটাকে তুমি পডকাস্ট বলো না আমি জানি, হ্যাঁ, কারণ আড্ডা, মন খোলা আড্ডা ঠিক পডকাস্ট নয়, এটা সত্যিই একটা বৈঠকখানা। এবং এই কারণে আজকে দেখতে পাচ্ছেন নাকের ওপর একটা ফুসকুড়ি হয়েছে, এইটা হচ্ছে আমি। নাকের ওপর ফুসকুড়ি হচ্ছে তো হবে, সাধারণ মহিলাদের, যে কোনো মহিলাদের ফুসকুড়ি হয়, ছেলেদেরও হয়, হ্যাঁ, ফুসকুড়ি উঠেছে, নিজের টাইমে উঠবে, নিজের টাইমে কমবে, নিজের টাইমে চলে যাবে, এটা নিয়ে এত বদল হওয়ার কোনো দরকারই নেই। মানে আমি মানুষটাই হচ্ছে এরকম, যেটা ফুসকুড়ি উঠেছে, হ্যাঁ, যদি আমি আজকে কোনো ধরো চরিত্র এমন করছি, সেটা কন্টিনিউটি হয়ে গেছে, বা মেকআপের এমন একটা প্রয়োজন রয়েছে, সেখানে মেকআপ করলাম, আলাদা বিষয়, কিন্তু মন খোলা আড্ডা মারবো সেই জন্য ফুসকুড়িটাকে ঢাকতে হবে, এই বস্তুটাই আমি নই। সো দিব্যি ফুসকুড়ি নিয়ে চলে এসছি বৈঠকখানায়, সাবিরের সাথে দুর্দান্ত আড্ডা হলো, অ্যান্ড আমার ভীষণ ভালো লাগবে এই রকম আড্ডাতে আসতে পারলে। কি হয়, আপনাদের সাথে কোথাও একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়, তাই না? হ্যাঁ, একদম, মানে এটা তো হয়, এটার জন্যই তো বৈঠকখানার আসরটা আমাদের এখানে আসা, যে নতুন নতুন লোক আসবে, তাদের সঙ্গে কথা বলবো, দর্শকরা তাদের গল্প জানতে পারবেন, তাদের জীবনের গল্প, এবং এটা পুরোপুরি আনফিল্টার্ড ওয়েতে এবং নন স্ক্রিপ্টেড ওয়েতে তাদের গল্প বলা হবে। সেটা যে করতে পারছি এবং তোমার মতো অতিথিরা সেটা বলছে, শুনে খুব ভালো লাগছে আমাদের। তো আমাদের আজকের আড্ডা এখানে আমরা শেষ করতে বাধ্য হচ্ছি অনেক সময়ের জন্য। অনেকক্ষণ সময় বকবক করেছি, আমি তো ভাবতেই পারছি না। আমি ভাবতে পারছি না, কিন্তু মনে হয় দর্শকরা হয়তো ভাববে। আমরা হয়তো আবার অন্য কোনো দিন কোনো এক সিনেমার প্রমোশনে পিঙ্কি দিকে পাবো, আশা করছি। আমরা সেদিনকে গল্পটা এখান থেকে শুরু করব আশা করি। তো তুমি দর্শকদের কি বলতে চাইবে, যদি কেউ থাকে, যাতে তুমি কোনো মেসেজ দিতে চাও, এমন কোনো মেসেজ যেটা তুমি ফিল করেছো, চাইছো তুমি মেসেজ দিতে দর্শকদের? দর্শকরা না কোথাও একটা টাইমের পর গিয়ে আমার জীবনে বন্ধু বা আত্মীয়র মতো হয়ে গেছে সাবির, এবং সেটা তাদের মেসেজ দেখলে, তাদের ইনস্টাগ্রাম ফিডব্যাক দেখলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সেটা না বুঝতে পারি তারা আমার ভীষণ ভীষণ বড় একজন ওয়েল উইশার। তো যারা প্রতিদিন এটা কামনা করেন যে আমি ভালো থাকি, আমি আপনাদের একটাই কথা বলবো যে এটা আমার ব্যক্তিগত একটা ফিলিং, জীবন যত সরল রাখবেন, স্বাভাবিক রাখবেন, তত না জলের মতো ট্রান্সপারেন্ট থাকবে। এবং কি করে বুঝবেন যে ভালো আছেন? দেখবেন
রাত্রিবেলা 4-5 ঘন্টা ঘুম একবারে আসে কিনা, মানে রাত্রিবেলা পড়েছেন কি ঘুমিয়েছেন, এই রকম যদি একটা কন্ডিশন হয় এবং অন্তত 4-5 ঘন্টা ঘুম যদি আপনার ওই সময়টা পুরো একটা ব্ল্যাকআউট টাইম থাকে, তাহলে জানবেন শান্তিতে রাত্রিবেলা ঘুমোতে পারছেন, মানে আপনি ভালো আছেন। আপনার পকেটে কি আছে, আপনার ব্যাংকে কি আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। দেখুন, নুন ছাড়া খাওয়া যায় না, কিন্তু আবার খাবারে যদি খুব বেশি নুন হয়ে যায় সেই খাবারটাও খাওয়া যায় না। তো জীবনে লাক্সারি আর নিডের পার্থক্যটা যদি বোঝেন, তাহলে ভালো থাকাটা খুব সম্ভব, ভালো থাকা যায়। মানে মানে খুব ছোটোখাটো জিনিস দিয়ে না, খুব ছোটোখাটো নির্মল আনন্দে অনেক বেশি শান্তি পাওয়া যায়। আমি এটুকুই বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে নিয়মিত যোগব্যায়াম করবেন, কারণ এই যোগব্যায়ামের জন্য না বডির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা হরমোন খুব সুন্দরভাবে কাজ করে। প্রত্যেকটা হরমোনের মধ্যে থেকে যে সিক্রিশনটা হয়, সেই সিক্রিশনটাও না আপনাকে কোথাও রাইট ডিসিশন নিতে সাহায্য করে। শরীরের ওপর মন আর মনের ওপর শরীর, এই সবটাই চলছে ব্যালেন্স। এই ব্যালেন্সটা মানে গোটা পৃথিবীটা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তো চলছে একটা ব্যালেন্স। কি আছে সাবির, এই তুমি আমি বসে আছি, এটা আমরা মনে করছি, কিন্তু আসলে তো একটা বিশাল বড় বলয়, সেটা তো ঘুরছে এবং এত জোরে ঘুরছে যে মনে হচ্ছে যে আমরা স্থির আছি। তো এই রকম একটা অস্থিরের মধ্যে স্থির থাকাটাই জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। ভালো থাকবেন, ভালো রাখবেন, এটা আবার একটা চাবিকাঠি নিজের ভালো থাকার। নমস্কার। খুব সুন্দর বললে। তাহলে আজকের মতো আমরা শেষ করছি। আবার আশা করি কোনো না কোনো দিন আড্ডায় আমরা আসবো। তুমি ভালো থাকবে, অ্যাবসলিউটলি, নতুন নতুন অভিনয় করবে, আমাদের আমরা দেখার জন্য থাকবো, শর্ট ফিল্মটা দেখার জন্য অবশ্যই থাকবো আমরা। নমস্কার। থ্যাংক ইউ। তাহলে দর্শকরা, আজকে আপনারা দেখলেন পিঙ্কি ব্যানার্জির জীবনের কিছু কাহিনী। তিনি আমাদের সামনে সাবিত্রী দেবীর কিছু গল্প আমাদের সামনে তুলে ধরলেন, যেটা আমরা হয়তো জানার চেষ্টা করি কিন্তু জানতে পারি না। আর তার জীবনের গল্প, তার জীবনের লড়াই, এবং তিনি একজন অভিনেত্রী হিসেবে কীভাবে এগিয়ে চলেছেন। এছাড়াও আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার থেকে জানতে পারলাম, যে আমি তো জানতাম না, রবীন্দ্রনাথের পরলোক চর্চা। তো আশা করব এটার সম্বন্ধে আরও অনেক পড়াশোনা হবে, আমরা জানতে পারবো। তো আজকে 22শে শ্রাবণের আমাদের এই আড্ডার পর্ব এখানে শেষ করছি। পরের সপ্তাহে আবার আসবো। আপনারা ভালো থাকবেন। আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, এটা সবাই করছে, একদিন করে লোকজন শুনে তারপর তো ভুলে যায়। যাই হোক, তো আমাদের আড্ডাটা এখানে শেষ করছি। কিছু ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। সুস্থ থাকবেন। নমস্কার।